হ্যাঁ স্যার। হুম, আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ তো স্যার, শুনতে পাচ্ছি। হুম, আপনাদের সঙ্গে এটা আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে কারো? বাবু আপনি আগের ক্লাসে ছিলেন, নরেন্দ্রনাথ বাবু আপনিও ছিলেন। আচ্ছা, অর্পিতা ম্যাডাম আগের ক্লাসে স্যার আমি ছিলেন। গত বৃহস্পতিবারের ক্লাসে থাকতে পারিনি, একটু বাইরের দিকে ছিলাম। গত বৃহস্পতিবারে আমার ক্লাসটা হয়নি, আমার ক্লাসের জায়গায় শুভদীপ স্যার নিয়েছিলেন। ও তো আচ্ছা আচ্ছা। আমার ক্লাস একটাই হয়েছে আপাতত। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। এটা আপনাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। অর্পিতা ম্যাডাম আপনি প্রথম ক্লাসে ছিলেন? হ্যাঁ স্যার, আহ, ছিলাম। আচ্ছা, তাহলে আগের ক্লাসে আমি কি পড়িয়েছিলাম কার কতটা মনে আছে? যার যতটা মনে আছে শুনি, কার কতটা মনে আছে। স্যার ধাতু দুই প্রকার, পরস্মৈপদী, আত্মনিপদী। হুম। আর পরস্মৈপদী পরস্মৈপদী কি কি ধাতু আছে? গম ধাতু, দেশ ধাতু, লিক ধাতু। হুম আত্মনিপদী পদে কি ধাতু আছে? লব ধাতু, সেক ধাতু, ঘোষ ধাতু। হুম এরপর স্যার শব্দ কয় প্রকার? পুংলিঙ্গ, নপুংসকলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। হুম পুংলিঙ্গ আকারান্ত আছে, ইকারান্ত আছে, অকারান্ত আছে। নপুংসক একই, অকারান্ত, ইকারান্ত, আকারান্ত। আর স্ত্রীলিঙ্গ আকারান্ত, ইকারান্ত আর উকারান্ত। এরপরে স্যার সংস্কৃত ধাতুর 10টি গণ আছে। হুম আহ তারপরে 10টি লকার আছে। প্রত্যেক গণ থেকে 10টি লকার হয়। আর দশ আর 10টা গণে 10টা ধাতু হয়। হুম আর সংস্কৃত বাংময়েতে পদ দুই প্রকার, সুবন্ধম হুম আর তিঙন্তম। সুবন্তম আর দিগন্ত। তিগন্তম। হুম সুবন্তম সর্বদা শব্দ থেকে হয়, আর তিঙন্তম সর্বদা ধাতু থেকে হয়। হুম সুবন্তম আহ, সব সর্বদা ধাতু থেকে, শব্দ থেকে হয় না। সুপ্রত্যয় সবসময় শব্দ থেকে হয়, শব্দটা হচ্ছে সুবন্ত। আর ধাতু হচ্ছে তিঙন্ত। ধাতু থেকে তিং হয় বলে ধাতু হচ্ছে তিঙন্ত। আর শব্দ থেকে সুপ্রত্যয় হয় বলে শব্দ হচ্ছে সুবন্ত। আচ্ছা। আচ্ছা, আপনি হুম। তো সবকিছুই মনে রেখেছেন যথাযথভাবে, আমি যেমন বলেছিলাম পুরো হুবহু আপনার মনে আছে। বাকিদেরও মনে পড়ছে তো কিছু কিছু এখন, নাকি আরেক বলতে হবে সব? স্যার, দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। স্যার বলছি, হু ধাতু আর ওহাক ধাতু কি একই? না না, ভূ ধাতুর অর্থ হচ্ছে থাকা, আর ওহাক ধাতুর অর্থ হচ্ছে ত্যাগ করা। না ঠিক না, আছে। হু 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 যেটা জুহতি রূপ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হু হয় হর্ষ ধাতু। হু। হু ধাতু। আপনি বলেছিলেন ওই যে গণগুলোর যে নাম হচ্ছে না, তার প্রথম ধাতু অনুযায়ী ওই হুম হুম গণগুলোর নামকরণ করা হয়েছে। তা হুম। সেক্ষেত্রে আপনি জুহদাতি ধাতুর বলেছিলেন, প্রথম ধাতু ওহাক। হচ্ছে ওহাক। হ্যাঁ, হুম। কিন্তু এমনি যে বইগুলো আছে না, ওখানে দেখছিলাম হু ধাতু বলে জুহতি এরকম রূপটা দেওয়া আছে। তাহলে ওই দুটো ধাতু কি একই? একই একই, হু ধাতু আর ওহাক ধাতু একই। আচ্ছা। আর হুম স্যার একটা প্রশ্ন ছিল, আপনি ওই ক্রিয়ার কাল কোন অর্থে হয় বোঝাতে গিয়ে বলেছিলেন চারটে আছে যে লকার, সেগুলো হচ্ছে মুঠ বা ক্রিয়ার দশা, যেমন লোট, বিধিলিং, আশিরলিং, আর একটা হচ্ছে লিং। আচ্ছা, লিঙ্ক। লোট। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না অর্পিতা ম্যাডাম, আরেকবার বলুন। তার হচ্ছে আমরা জানি প্রার্থনা, অনুকা এই অর্থে ব্যবহার করা হয়। স্যার, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, আরেকবার প্রথম থেকে হ্যালো। বললে ভালো হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আরেকবার শুনতে প্রথম পাচ্ছি। আর প্রথম থেকে বিধিলিঙ্গ বলুন। হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়। আর হুম। আশীর্লিং সম্ভবত আশীর্বাদ করা অর্থে। কিন্তু স্যার লিং, যেটা লয়েরই ই, ওইটা স্যার কি অর্থে ব্যবহৃত হয় লিংটা? ওটা এখনো পড়ানো হয়নি আপনাদের। আপাতত আমরা 6টা লকার দেখেছিলাম, যেগুলোর দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হচ্ছিল, তাই তো? এই 6টা লকারই হ্যাঁ আমরা হ্যাঁ, এখনো সেগুলো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। দেখেছিলাম। বাকি যে 4টে আছে সেগুলো আমরা এখনো দেখিনি, ওগুলো আজকে দেখবো। ঠিক আছে, তো আপনাদের যেহেতু আগের ক্লাসে সবকিছুই মনে আছে, তাই আমি আর রিপিট করছি না। আজকে যেটা আমাদের নতুন টপিক, সেটার দিকেই এগোনো যাক তাহলে। ঠিক আছে স্যার।
আপনারা যারা পড়েছেন তাদের কি এগুলো কঠিন লাগছিল? বাড়িতে গিয়ে একবার যারা দেখেছেন কিংবা একটু চোখ বুলিয়েছেন কিংবা কোথাও থেকে জানার চেষ্টা করেছেন আমি যেগুলো বলেছি, এগুলো কি কঠিন লাগছিল কারো? অর্পিতা ম্যাডাম, আপনার কঠিন লেগেছে জিনিসগুলো? না না স্যার, কঠিন লাগেনি। হুম। স্যার এটার এগুলো কোনো স্টাডি মেটেরিয়াল আপনি গ্রুপে দিয়েছিলেন স্যার এইটা? আপনাদের স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হয়নি, কারণ মাঝখানে আমার শরীর খারাপ হয়েছিল আর একটু মডিফাই করতে হতো, ওই জন্য দেওয়া হয়নি। আজকের ক্লাসটা শেষ হলে একবারে আগের দিনেরটা আর আজকেরটা দুটো একসঙ্গে আমি গ্রুপে দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তো আমরা দেখেছিলাম যে সুবন্ত হচ্ছে শব্দরূপ, অর্থাৎ শব্দ থেকে সুপ্রত্যয় হয় তাই শব্দরূপ হচ্ছে সুবন্ত, আর ধাতু থেকে তিং প্রত্যয় হয় তাই ধাতুরূপ হচ্ছে তিঙন্ত। শব্দাৎ শুভাদি প্রত্যয়াহ ভবন্তি, শব্দ থেকে সুপ ইত্যাদি প্রত্যয় হয়, ধাতু থেকে তিং ইত্যাদি প্রত্যয় হয়। সুবন্ত বিষয়ে, শব্দরূপ বিষয়ে আমাদের চারটে জিনিস দেখার ছিল, সেটা হচ্ছে শব্দের স্বরূপ, অর্থাৎ শব্দ অকারান্ত, ইকারান্ত, উকারান্ত ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে লিঙ্গ, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি নপুংসকলিঙ্গ। আর তারপর হচ্ছে কারক বিভক্তি আর বচন, অর্থাৎ প্রথম আর এক বচন অথবা দ্বিতীয় আর এক বচন অথবা তৃতীয় আর এক বচন ইত্যাদি ইত্যাদি। যেমন দেখেছিলাম যে রামাহা, এটা হচ্ছে অকারান্ত রাম পুংলিঙ্গ রাম শব্দের প্রথমার এক বচনের রূপ। ধাতুর ক্ষেত্রেও আমরা চারটে জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ধাতুর স্বরূপ, অর্থাৎ আত্মনেপদী, পরস্মৈপদী নাকি উভয়পদী। তারপর হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কোন লকার, লট লকার নাকি লিট লকার নাকি লিট লকার ইত্যাদি ইত্যাদি। তারপর পুরুষ আর বচন, উত্তম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন ইত্যাদি ইত্যাদি। যেমন দেখেছিলাম ভবতি, এটা হচ্ছে পরস্মৈপদী ভূধাতুর লট লকারের প্রথম পুরুষের এক বচনের রূপ। আচ্ছা, বলুন কার কি প্রশ্ন আছে? স্যার বলছি, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি স্যার, আপনার প্রস্তাবিত সিলেবাসে একটা দিলে খুব ভালো হয়। মানে আগামী 6 মাস আমাদের যে কোর্স ডিউরেশন আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি কি কি পড়াবেন একটা প্রস্তাবিত, আজকে যে স্টাডি মেটেরিয়ালটা দেবেন না, ওর সাথে একটা সিলেবাস দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওটা অলরেডি তৈরি করা আছে। আমি আপনাদের যে অমিত স্যার ক্লাস নেয়, উনি তো আমাদের সব থেকে সিনিয়র, ওনার কাছেই আছে। তাহলে আচ্ছা, ওনাকে বলবো ওটা গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। ঠিক ঠিক আছে। তারপর আমরা দেখেছিলাম যে লট লকার কেন বলা হচ্ছে, লট লকার, লিট লকার, এগুলোকে লকার কেন বলা হচ্ছে, কারণ এই যে লট লিট এগুলোতে সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র ল কার অবশিষ্ট থাকে, তাই এগুলোকে বলা হয় লকার। যেমন লটের সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র ল অবশিষ্ট থাকে, লিটের সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র ল অবশিষ্ট থাকে, লং এর সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র ল অবশিষ্ট থাকে। তাই এই 10টাকে একসঙ্গে লকার বলা হয়। কিন্তু যখন আমরা বর্তমান কাল বোঝাবো তখন হবে লট লকার, যখন অদ্যতন ভূতকাল বোঝাবো তখন হবে লুং লকার, যখন অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল বোঝাবো তখন হবে লং লকার, যখন অনদ্যতন পরোক্ষ ভূতকাল বোঝানো হবে তখন হবে লিট লকার। এগুলো আমরা আগের দিন দেখেছিলাম যে অদ্যতন মানে কি আর অনদ্যতন মানে কি, মনে পড়ছে? অদ্যতন আর অনদ্যতন মানে কি বলেছিলাম? স্যার অদ্যতন মানে স্যার এখনই মানে হুম। কিছুক্ষণ আগে ঘটেছে, আর অনদ্যতন মানে আমি সেটা দেখিনি কিন্তু সেটা হয়েছে, হ্যাঁ, অতীতে সেটা হয়েছে। হচ্ছে পরোক্ষ অনদ্যতন কাল। প্রত্যক্ষ অনদ্যতন কাল আর একটা আছে যেটা আমি দেখেছি, ঠিক আছে, কিন্তু অদ্যতন আর অনদ্যতন মানে কি? অদ্যতন অদ্যতন বলতে আজ রাত 12টা থেকে পরের দিন রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যে টাইমটা, এর মধ্যে যদি কিছু ঘটে থাকে সেটাকে অদ্যতন বলছে। হুম। আর তাছাড়া বাকি যা কিছু সবগুলোই হচ্ছে অনদ্যতন। অনদ্যতন। হুম, বুঝলেন অদ্যতন আর অনদ্যতনের পার্থক্য? ইয়েস স্যার। হ্যাঁ হুম। স্যার। আচ্ছা, তারপর দেখেছিলাম যে আমরা সাধারণত তিনটে লকারের সঙ্গে অভ্যস্ত, সেটা হচ্ছে বা তিনটে ক্রিয়ার কাল দেখতেই অভ্যস্ত, সেটা হচ্ছে বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। বর্তমান কালের জন্য আমরা দেখছিলাম লট লকার,
অতীতকালের জন্য হচ্ছে লং লকার, আর ভবিষ্যৎকালের জন্য হচ্ছে লিট লকার। ঠিক আছে, তারপর আমরা দেখেছিলাম যে সংস্কৃতে শুধুমাত্র 3টে লকারই নয়, 10টা লকার আছে। লট লকার, লেট লকার, লুট লকার, লিট লকার, লোট লকার, লং লকার, বিধিলিং লকার, আশিরলিং লকার, লং লকার আর লিরিং লকার। এই 10টা লকারের মধ্যে 6টা লকারের দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কালকে বোঝানো হয়, বাকি যে 4টে লকার আছে সেগুলোর দ্বারা ক্রিয়ার দশাকে বোঝানো হয়। ঠিক আছে, তো প্রথম যে 6টা লকার আছে অর্থাৎ লট, লুং, লং, লিট, লিট, লুট, এই যে 6টা লকার, এগুলোর দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হয়। লকারের দ্বারা ক্রিয়ার কোন কালকে বোঝানো হয়? তখন হচ্ছে বর্তমান কাল। লুং লকারের দ্বারা অদ্যতন ভূতকাল, অর্থাৎ আজ রাত 12টা থেকে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যা যা হয়েছে সেগুলো হচ্ছে অদ্যতন ভূতকাল। আর যেটা আজকে নয় কালকে হয়েছে সেটা হচ্ছে অনদ্যতন ভূতকাল। যদি সেটা প্রত্যক্ষ হয় তখন হবে লং লকার, আর যদি পরোক্ষ হয় তখন হবে লিট লকার। অতীতকালের ভবিষ্যৎকালের ক্ষেত্রেও আমরা দেখেছি 2টো লকার হয়, একটা হচ্ছে লিট লকার আর একটা হচ্ছে লুট লকার। তো লিট লকার হয় যখন অদ্যতন ভবিষ্যৎকাল, অর্থাৎ আজ রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আমরা যা যা করবো সেগুলোকে বোঝাবার জন্য হয় লিট লকার। আর কাল থেকে যা যা করব আমরা, অর্থাৎ আগামীকাল থেকে যা যা করব সেগুলো হচ্ছে সব লুট লকার। তাহলে এই হলো 6টা লকার যাদের দ্বারা ক্রিয়ার কাল ডাইরেক্ট বোঝানো হয়। এরপর বাকি যে 4টে লকার পড়ে রইল, অর্থাৎ লোট লকার, বিধিলিং লকার, আশিরলিং লকার আর লিরিং লকার, এগুলোর দ্বারা ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো না হয়ে ক্রিয়ার দশাকে বোঝানো হয়। ঠিক আছে, এখন দেখা যাক তাহলে ক্রিয়ার দশা বলতে কোন কোন দশাকে বোঝানো হচ্ছে সেটা দেখা যাক। এটা আমাদের আগের দিন দেখা হয়নি, তো এখান থেকেই শুরু হবে। তো এখানে কি বলা হচ্ছে যে বিধিলিং লকার বিধি অর্থে, নিমন্ত্রণ অর্থে, আমন্ত্রণ অর্থে, অধিষ্ঠ অর্থে, সম্প্রশ্ন অর্থে আর প্রার্থনা অর্থে হয়। তাহলে বিধিলিং লকার ক্রিয়ার 6টা দশা বোঝায়। একটা হচ্ছে বিধি দশা, একটা হচ্ছে নিমন্ত্রণ দশা, একটা হচ্ছে আমন্ত্রণ দশা, একটা হচ্ছে অধিষ্ঠ দশা, আর একটা হচ্ছে সম্প্রশ্ন, আর একটা হচ্ছে প্রার্থনা। তাহলে কটা দশা হলো টোটাল? বিধিলিং লকার কটা দশায় বোঝায়? 6টা আছে। বিধি একটা, নিমন্ত্রণ একটা, আমন্ত্রণ একটা, অধিষ্ঠ, সম্প্রশ্ন আর প্রার্থনা, টোটাল 6টা। ঠিক আছে, আশিরিলিং লকার ক্রিয়ার একটা দশা কি বোঝায়? সেটা হলো আশিহি, অর্থাৎ আশীর্বাদ অর্থ, বা আশীর্বাদ বোঝাতে হলে আশিরিলিং লকার হয়। তাহলে এটা 6টা দশা আর এটা একটা দশা। লোট লকার কি হয়? বিধিলিং লকার যেই 6টা অর্থে হয় আর আশিলিং লকার যে একটা অর্থে হয়, অর্থাৎ 6 আর 1 7, এই সব কটা অর্থেই লোট লকার হয়। অর্থাৎ আশীর্বাদ অর্থেও লোট লকার হবে, বিধি অর্থেও লোট লকার হবে, নিমন্ত্রণ অর্থেও লোট লকার হবে, আমন্ত্রণ অর্থেও লোট লকার হবে, এবং অধিষ্ঠ, সম্প্রশ্ন আর প্রার্থনা অর্থেও লোট লকার হবে। ঠিক আছে, তাহলে বিধিলিং লকার আর আশিলিং লকার যেই টোটাল 7টা অর্থে হয়, লোট লকার ওই সবকটা 7টা অর্থেই হয়। ঠিক আছে, বাকি রইল লিং লকার। লিং লকার হচ্ছে ক্রিয়াতিপত্তি অর্থ বোঝাতে হয়। ক্রিয়াতিপত্তি বলতে ধরুন একটা বাক্য আছে যে যদি বৃষ্টি ভালো হতো তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত। ঠিক আছে, যদি বৃষ্টি ভালো হতো তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত। এখন ভালো ভিক্ষা কেন পাওয়া যেত? বৃষ্টি হলে ভিক্ষার কি সম্পর্ক? যদি বৃষ্টি হয় তাহলে চাষ ঠিকঠাক হবে, চাষ ঠিকঠাক হলে, শস্য অধিক হলে যাদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে তারা খুশি মনে অনেক অনেক ভিক্ষা দেবেন। কিন্তু যদি চাষই ঠিকঠাক না হয় তাহলে ভিক্ষা চাইতে গেলে চাষিরা ভিক্ষা কি কোথা থেকে দেবে? যেহেতু চাষই ভালো হয়নি, বৃষ্টি হয়নি বলে চাষ ভালো হয়নি, তাই ভিক্ষাও ভালো হয়নি। ঠিক আছে, তাহলে যদি বৃষ্টি হতো তাহলে ভিক্ষা ভালো হতো। এর দ্বারা আমরা কি বুঝছি? যে বৃষ্টিও ভালো হয়নি আর তার জন্য ভিক্ষাও ভালো পাওয়া যাবে না, কিংবা ভালো পাওয়া যায়নি। ঠিক আছে, তাহলে দেখুন, যদি বৃষ্টি হতো তাহলে ভিক্ষা পাওয়া যেত, এই বাক্যের দ্বারা কি বোঝানো হচ্ছে?
দুটো ক্রিয়াই হয়নি, বৃষ্টিও ভালো হয়নি, তাই ভিক্ষাও ভালো পাওয়া যায়নি। আর একটা বাক্য ধরুন, যেমন বলা হচ্ছে যে সে যদি ভালোভাবে পড়াশোনা করতো তাহলে সে সংস্কৃতে ভালো বড় পণ্ডিত হতো। তাহলে এর দ্বারা আমরা কি বুঝছি? যার কথা বলা হচ্ছে সে ভালো পড়াশোনা করেনি, তাই সংস্কৃতে পণ্ডিত হতে পারেনি। ঠিক আছে, এই যে অর্থটা, এটা কি বলা হচ্ছে? ক্রিয়াতিপত্তি অর্থ। অর্থাৎ একটি যদি ভালো হতো তাহলে আরেকটিও ভালো হতো, যেহেতু একটি ভালো হয়নি তাই অন্যটিও ভালো হয়নি। ঠিক আছে, এই যে অর্থ, এটাকে বলা হয় ক্রিয়াতিপত্তি অর্থ। আমি ক্রিয়াতিপত্তি অর্থ কাকে বলে আর কি জিনিস সেটা আপনাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। অর্পিতা ম্যাডাম, আপনি বুঝেছেন ক্রিয়াতিপত্তি অর্থ বা লিড হ্যাঁ লকার স্যার, বোঝা গেছে। কোন দশাকে হ্যাঁ। বোঝানো হয়? ঠিক আছে, তো এবার হ্যাঁ। দেখা যাক যে বিধি দশাটা কি, নিমন্ত্রণ দশাটা কি, আমন্ত্রণ দশাটা কি, এগুলোর অর্থ কি একটু দেখা যাক। উম, আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম যে লট লকার বর্তমান কাল অর্থে হয়, লুং লকার সামান্য ভূতকাল, লিট লকার পরোক্ষ ভূতকাল, আর লং লকার হচ্ছে অনদ্যতন ভূতকাল। অর্থাৎ সামান্য ভূতকাল মানে আজকে যেটা হয়ে গিয়েছে সেটা বোঝাবার জন্য লুং লকার, যেটা আগে হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখিনি সেটা হচ্ছে পরোক্ষ, তার জন্য লিট লকার। আর অনদ্যতন ভূতকাল অর্থাৎ যেটা হয়ে গিয়েছে, আজ হয়নি, কাল কিংবা গতকাল কিংবা গত পরশু ইত্যাদি সময়ে হয়েছে এবং আমরা সেটাকে দেখেছি, তার জন্য হচ্ছে লং লকার। ঠিক আছে, এরপর দেখুন ধাতোহ পরম লকারাহ, অর্থাৎ লট লিট লুট লৃট লোট লং বিধিলিং আশীর্লিং লুং লৃং প্রভৃতয়ः প্রত্যয়াः ভবन्ति। एतेषां প্রত্যয়ানাं কেবলম লকারः এব অবশিষ্যতে। ধাতুর পর এই যে এক একটা জিনিস, অর্থাৎ লট, এটাকে একটা প্রত্যয় বলা হচ্ছে। লট হচ্ছে একটা প্রত্যয়, লিট হচ্ছে একটা প্রত্যয়, লুট হচ্ছে একটা প্রত্যয়, তারপর লৃট হচ্ছে একটা প্রত্যয়, লোট হচ্ছে একটা প্রত্যয়, লং প্রত্যয়, বিধিলিং প্রত্যয়, আশীর্লিং প্রত্যয়। তাহলে কি বলা হচ্ছে? ধাতুর পর এই সমস্ত প্রত্যয়গুলো হয়। এরপর কি বলা হচ্ছে? এই সমস্ত প্রত্যয়গুলোর শুধুমাত্র লকার অবশিষ্ট থাকে ধাতুর পর। ধরুন ভূ ধাতু, তারপর লট লকার করা হলো বা লট প্রত্যয় করা হলো, এই লট প্রত্যয়ের টকারটা লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ল অবশিষ্ট থাকে, সেই জন্য লটকে লকার বলা হচ্ছে। এইভাবেই লিটের ক্ষেত্রেও ইকার আর টকারের লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকার অবশিষ্ট থাকছে, তাই লিটকে লকার বলা হচ্ছে। লুটের ক্ষেত্রেও উকার আর টয়ে হসন্ত লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকার অবশিষ্ট থাকছে, তাই এটিকে লকার বলা হচ্ছে। ঠিক আছে, ততঃ পরম লকারস্য স্থানে পরস্মৈপদী ধাতুঃ ধাতোঃ আত্মনেপদী ধাতোঃ চ পরম তিং প্রত্যয়াঃ ভবন্তি। ঠিক আছে, তাহলে এরপর কি হচ্ছে? ধাতুর পর যে লকার বা লট প্রত্যয় হচ্ছে, তার লকারের স্থানে কি হচ্ছে? পরস্ময় পদী ধাতু হলে পরস্ময় পদ থেকে যেই প্রত্যয় তিং প্রত্যয় হওয়ার কথা সেই তিং প্রত্যয় হবে, আর আত্মনেপদী ধাতু হলে আত্মনেপদ ধাতু থেকে লকারের জায়গায় কি হবে? তিং প্রত্যয় হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ধাতু, ধাতুর পর লকার, লকারের জায়গায় যদি ধাতু পরস্ময় পদ হয় তাহলে পরস্ময় পদ প্রত্যয় হবে, আর যদি আত্মনেপদ ধাতু হয় তাহলে আত্মনেপদ প্রত্যয় হবে। এই পরস্ময় পদ প্রত্যয় আর আত্মনেপদ প্রত্যয়কে একসঙ্গে কি বলা হয়? তিং প্রত্যয়। ঠিক আছে, তাহলে তিং প্রত্যয় কি বোঝাতে পারলাম আপনাদের? যেগুলো লকারের স্থানে হয় সেগুলোকে তিং প্রত্যয় বলা হয়। ধাতুর পর যে লকার বিধান করা হচ্ছে ক্রিয়ার কাল বোঝাবার জন্য, সেই লকারের স্থানে যেই সমস্ত প্রত্যয়গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে তিং প্রত্যয়। যেহেতু ধাতুর পর তিং প্রত্যয় হয় তাই ধাতু রূপকে তিঙন্ত বলা হয়। বুঝতে পেরেছেন সকলে এটা? স্যার একটু স্যার একটু উদাহরণ দিলে ভালো হতো। হ্যাঁ, উদাহরণ অবশ্যই দেবো। যেমন ধরুন, উদাহরণ দেয়া যায়।
সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম। এবার এখানে দেখুন, তাহলে আমরা কি দেখলাম? তিনটে জিনিস দেখলাম। একটা হলো ধাতু, একটা হলো ধাতু, আর একটা হলো লকারः, একটা হলো প্রত্যয়ः। ঠিক আছে, এই তিনটে অংশ আমরা দেখলাম। কি কি দেখলাম? ধাতুঃ, লকারः, প্রত্যয়ः। ঠিক আছে, ধাতু তিন প্রকারের আমি বলে দিয়েছি, পরস্মৈপদ ধাতু, আত্মনেপদ ধাতু আর উভয়পদ ধাতু। লকার কটা বলেছি? 10টা লকার। লট লকার, লট লকার কোন অর্থে হয়? বর্তমান কাল অর্থে হয়। লিট লকার হয় পরোক্ষ, অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থ বোঝাতে। তারপর লুট লকার হয় অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থ বোঝাতে। লং লকার হয় অনদ্যতন ভূতকাল অর্থ বোঝাতে। ঠিক আছে, এইভাবে 10টা লকার। আর তারপর হচ্ছে প্রত্যয়, অর্থাৎ আত্মনেপদ প্রত্যয় নাকি পরস্মৈপদ প্রত্যয়। ঠিক আছে, এখন দেখা যাক। ধরুন ভূ হচ্ছে একটা ধাতু। ভূ হলো একটা ধাতু। ঠিক আছে, এরপর এর স্থানে আমরা কি করলাম? লকার দিলাম লট লকার। লকার কি দিলাম? লট। আর প্রত্যয় কি দিলাম? ভূ ধাতু যেহেতু পরস্মৈপদ প্রত্যয়, তাই এখানে দেবো প্রথম আর এক বচনে হচ্ছে আপনার টিপ প্রত্যয়। কি প্রত্যয় প্রথম আর এক বচনে হয়? পরস্ময় পদের জন্য টিপ প্রত্যয়। এটা আমরা দেখছি, একটু পর আপনাদের দেখাবো যে কি কি প্রত্যয় হয়, টিপ, তস, জি ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন, আমরা কি দেখেছিলাম যে ধাতুর তিনটে জিনিস দেখতে হয়। প্রথমত এটা পরস্ময় পদ ধাতু নাকি আত্মনেপদ ধাতু। ঠিক আছে, তারপর কোন লকার, তারপর প্রথম পুরুষের এক বচন নাকি দ্বিবচন নাকি বহুবচন। ঠিক আছে, তাহলে ধাতু হচ্ছে ভূ ধাতু, এটা হচ্ছে পরস্ময় পদ ধাতু। ঠিক আছে, তার থেকে লকার কি হচ্ছে? লট লকার হলো বর্তমান কাল অর্থ বোঝাবার জন্য। তারপর প্রথম আর এক বচন বোঝাবার জন্য এখানে টিপ প্রত্যয় এলো, এটা হচ্ছে পরস্ময় প্রত্যয়। কারণ ভূ ধাতুও হচ্ছে পরস্ময় পদ ধাতু, তাই পরস্ময় পদ প্রত্যয় হলো। দিয়ে রূপ কি হবে? ভবতি। তাহলে ভবতি এটা হচ্ছে ভূ ধাতুর লট লকারের প্রথম পুরুষের এক বচন। পরস্ময় পদ ভূ ধাতুর লট লকার প্রথম পুরুষের এক বচনের রূপ। এখন ধরুন আমি দিলাম এখানে সেব ধাতু। কি দিলাম? সেব ধাতু। ঠিক আছে, সেব ধাতু থেকে ধরুন আমি এখানে লোট লকার করলাম, লোট লকার। তারপর এখান থেকে আমি প্রত্যয় বিধান করব। এখন কোন প্রত্যয় বিধান করব? সেব ধাতু হচ্ছে আত্মনেপদ ধাতু, তাই আত্মনেপদ যেহেতু ধাতু, সেই জন্য সেব ধাতু থেকে আত্মনেপদ প্রত্যয় করতে হবে। এখন আত্মনেপদ প্রত্যয় করতে গেলে লোট লকারের প্রথম পুরুষের এক বচনে হয় তাম। তাহলে সেব ধাতুর লোট লকার প্রথম পুরুষের এক বচনে রূপ হবে সেবতাম। ঠিক আছে, এইভাবে বাকি ধরুন দৃশ ধাতু দেখলাম। দৃশ ধাতু পরস্ময় পদ ধাতু, তার লিট লকার, তার লিট লকার হবে লিট লকার, রূপ হবে দ্রক্ষ্যতি। লিট লকার কোন অর্থে হয় বলেছি আমি? দ্রক্ষ্যতি। ভবিষ্যৎকালে স্যার। হ্যাঁ, কোন কোন ভবিষ্যৎকাল? ভবিষ্যতেরও দুটো ভাগ, কিন্তু এটা আপনাদের এখন মাথায় রাখতে হবে। এখন আর আপনারা প্রথম যে জিনিসটা জানতেন সেটা এখন আর আপনাদের জানলে চলবে না। এখন আপনারা যেহেতু শিখে গেছেন, তাই আপনাদের বলতে হবে যে লিট লকার অদ্যতন ভবিষ্যৎকাল অর্থে হয়। ঠিক আছে, লুট লকার অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থে হয়। লং লকার অনদ্যতন অতীতকাল অর্থে হয়। লেট লকার অনদ্যতন পরোক্ষ অতীতকাল অর্থে হয়। আর লুং লকার অদ্যতন ভূতকাল অর্থে হয়। ঠিক
ঠিক আছে, এখন আপনাদের মাথায় রাখতে হবে অতীত মানে 3টে অতীতকাল আছে, আর ভবিষ্যৎ মানে 2টো ভবিষ্যৎকাল আছে। এটা আপনাদের এখন মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাই লিট লকার কোন অর্থে হয়? অদ্যতন ভবিষ্যৎকাল অর্থে। ঠিক আছে, তাহলে দৃশ ধাতুর লিট লকারের প্রথম পুরুষের একবচনের রূপ হচ্ছে দ্রক্ষ্যতি। এখন দৃশ ধাতু যেহেতু পরস্ময় পদ, তাই দ্রক্ষ্যতি রূপ হচ্ছে। ঠিক আছে, তাহলে ধাতুর পর প্রথমে লকার হচ্ছে, সেই লকারের জায়গায় টিপ প্রত্যয় আসছে, সেই লকারের জায়গায় এখানে তাম প্রত্যয় এলো, এখানে লিট লকারের জায়গায় টিপ প্রত্যয় এলো। ঠিক আছে, এখানে হচ্ছে টিপ প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন এই যে সেব ধাতু, এটা হচ্ছে আত্মনেপদ ধাতু, তাই আত্মনেপদী সেব ধাতুর লোট লকার লোট লকারের প্রথম পুরুষের একবচনে হচ্ছে সেবতাম। দৃশ ধাতুর পরস্মৈপদী দৃশ ধাতুর লিট লকারের প্রথম পুরুষের একবচনের রূপ হচ্ছে দ্রক্ষ্যতি। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আপনাদের বলছিলাম যে ধাতুর পর কি হয় বলছিলাম? প্রথমে লকার হয়, লকারের জায়গায় প্রত্যয় হয়। এই জিনিসটা তাহলে এখন বুঝতে পেরেছেন সকলে? আকাশবাবু বুঝেছেন? হ্যাঁ স্যার। যদি বুঝতে না পারেন তাহলে বলুন, আর একবার বলে দেবো ভালো করে। স্যার একটা বাক্য দিয়ে উদাহরণ দিয়েছেন হবে স্যার? বাক্য আমরা দেখবো, এখনই বাক্যে গেলে একটু জটিল হবে, কারণ বাক্য দেখতে গেলে কারক বিভক্তি ইত্যাদি দেখতে হবে। ঠিক আছে, তাও ধরুন আমি বললাম যে রাম আজ আজ রাম খেলা দেখবে। ঠিক আছে, আজকে ইন্ডিয়া কুয়েতের ম্যাচ আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। তাহলে আমি বলছি যে আজ রাম খেলা দেখবে। এই যে রাম খেলা দেখবে, কখন দেখবে? আজ দেখবে। ঠিক আছে, তাহলে অদ্যতন ভবিষ্যৎকাল, তাহলে হ্যাঁ। অদ্যতন ভবিষ্যৎকাল, আর রাম হচ্ছে প্রথম পুরুষ, তাই রামঃ ক্রীড়াম দ্রক্ষ্যতি, রাম আজ খেলা দেখবে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে রাম রবিবারে ইন্ডিয়া পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখবে, তাহলে রবিবার হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎকাল, আজকে নয়, আগামী ভবিষ্যৎকাল। ঠিক আছে, তাহলে তখন কি বলতে হবে? তখন কিন্তু লিট লকারে প্রয়োগ করা যাবে না, তখন লুট লকারে প্রয়োগ করতে হবে। যেমন রামঃ রবিবাসরে ক্রীড়াম দ্রষ্টা, দৃশ ধাতুর লুট লকারের প্রথম পুরুষের একবচনের রূপ হয় দ্রষ্টা, তাই রামঃ রবিবাসরে ক্রীড়াম দ্রষ্টা। ঠিক আছে, রাম রবিবারে খেলা দেখবে, অনদ্যতন অতীত ভবিষ্যৎকাল, সেই জন্য লুট লকার হলো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এরপর আমরা যখন এগুলো আর একটু পড়ে, এখনো তো উদাহরণ কিছু আপনাদের দেখানো হয়নি, এখানেই উদাহরণ আছে। ঠিক আছে, উদাহরণ আস্তে আস্তে আসবে। তো এতটুকু সকলে বুঝলেন যে ধাতুর পর লকার হয়, সেই লকারের জায়গায় আত্মনেপদ কিংবা পরস্মৈপদ ধাতু, যেই রকম ধাতু হয় সেই অনুযায়ী প্রত্যয় হয়। এটা সকলে বুঝেছেন? অর্পিতা ম্যাডাম বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝেছি। নরেন্দ্রনাথ বাবু আপনি বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর তাহলে একটা জিনিস দেখতে হবে যে আমরা এতক্ষণ দেখলাম যে তিং প্রত্যয়। ঠিক আছে, তিং প্রত্যয় জিনিসটা কি? ঠিক আছে, আর কোনটাই বা পরস্মৈপদ তিং প্রত্যয়, আর কোনটাই বা আত্মনেপদ তিং প্রত্যয়। স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। এখানে কি বলা হচ্ছে যে তিং প্রত্যয় হচ্ছে 18টা। কটা তিং প্রত্যয় আছে তাহলে? 18টা। কটা? 18টা। এখানে 9+9 লেখা আছে, তার কারণ হলো প্রথম নটা হচ্ছে পরস্মৈপদ তিং প্রত্যয়, আর দ্বিতীয় নটা হচ্ছে আত্মনেপদ তিং প্রত্যয়। এখন তিং প্রত্যয় নাম কেন দেওয়া হয়েছে? দেখুন এখানে যে প্রথম প্রত্যয়টা আছে, প্রথম পুরুষের একবচনে যেই প্রত্যয়টা, সেটা হচ্ছে তিপ প্রত্যয়। ঠিক আছে, এই তিপ প্রত্যয়ে প্রথমে কি আছে? তি, তাই তো, তি। আর এখানে
উত্তম পুরুষের বহু বচনে আত্মনেপদের যেই প্রত্যয়টা আছে মহিং, এর শেষ অক্ষর কি আছে? শেষ অক্ষর কি আছে? ওয়া। হুম, তাহলে এই যে টিপের টি আর মহিং এর ওয়া, এই পুরোটাকে নিয়ে হচ্ছে তিং। ঠিক আছে, এবার সংস্কৃতে একটা নিয়ম আছে, যদি এই ধরনের কিছু বোঝানো হয় যেমন তিং, ঠিক আছে, এরপর আমরা সুপ দেখব, ওখানেও সুপ বলতে সুয়ের সু থেকে শুরু করে সুপের পয়ে হসন্ত পর্যন্ত টোটালটা নিয়ে 21টা নাম হচ্ছে সুপ। এখানে সেরকমই এই যে আলাদা আলাদা 18টা জিনিস আছে, অর্থাৎ টিপ, তাস, ঝি, সিপ, থাস, থা, মিপ, বাস, মাস, তা, আতাম, ঝা, থাস, আথাম, ধ্বম, ইট, বহি, মহিং, এই যে 18টা জিনিস আছে, এখন যদি আপনাকে বলতে হয় যে আত্মনেপদ আর পরস্ময় পদ প্রত্যয়গুলো আমি একসঙ্গে বলতে চাই, এখন আপনি তাহলে কি 18টা আলাদা আলাদা ভাবে বলতে শুরু করবেন? যদি এইভাবে বলতে চান তাহলে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি বলে দেন যে তিং প্রত্যয় বলতে এই তিং প্রত্যয় হচ্ছে 18টা, এখন তিং প্রত্যয়ের দ্বারা 18টা তখন বুঝতে হবে। কিন্তু যদি আপনি এখন তিপ্তাস জি, সিপথাস তা, মিব্বাস মাস, তা তান ঝা, থা সা থান ধম, ইট বাহি মাহিং, এইভাবে কারোর সামনে বলেন তাহলে সে ভয় পেয়ে যাবে। কিন্তু আপনি যদি এইভাবে বলেন যে তিং প্রত্যয় 18টা, তখন কিন্তু মানে তিং প্রত্যয় 18টা ঠিক আছে, কিন্তু তিংটা শুনে একটু শান্তি লাগবে। কিন্তু আপনি যদি বলেন যে তিপ্তাস জি, সিপথাস তা, মিব্বাস মাস, এগুলো 18টা, তখন একটু মানে শুনেই ভয় লাগবে যে কি জিনিস এগুলো। কিন্তু তিং বলতে 18টা, এটা আমরা সহজেই বুঝতে পারলাম। তাহলে তিং কিভাবে নামকরণ করা হচ্ছে? টিপের টি থেকে টিটা আর মহিয়ের মকারটা দুটোকে মিলিয়ে হচ্ছে তিং। তাহলে তিং এর দ্বারা আমরা কাকে বুঝবো? পুরো 18টা প্রত্যয়কে। এই 18টা প্রত্যয়ের মধ্যে প্রথম নটা হচ্ছে পরস্মৈপদ প্রত্যয়, আর দ্বিতীয় নটা হচ্ছে আত্মনেপদ প্রত্যয়। ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে আস্তে আস্তে ভেঙে 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 জিনিসগুলোকে আনা হচ্ছে। প্রথমে কি বলা হয়েছিল যে পাণিনি মুনি 4000 ধাতু পাঠ করেছেন। 4000 ধাতু এখন কিভাবে মনে রাখা যাবে? তার জন্য 10টা গণে ধাতুগুলোকে ভাগ করা হলো। গণ মানে সমূহ, এক একটা সমূহে অনেক ধাতু আছে, কিন্তু ওই সমূহের যেটা প্রথম ধাতু, সেই ধাতু অনুসারে গণগুলোর নামকরণ করা হলো। যেমন ভুয়াদিগণের প্রথম ধাতু হচ্ছে ভূ ধাতু, অদাদিগণের প্রথম ধাতু হচ্ছে অদ ধাতু, তারপর হচ্ছে জুহত্যি আদিগণের প্রথম ধাতু হচ্ছে ওহাগ ধাতু। ঠিক আছে, ক্রিয়াদিগণের প্রথম ধাতু হচ্ছে ক্রি ধাতু, চূড়াদিগণের প্রথম ধাতু হচ্ছে চূড় ধাতু। এইভাবে 10টা গণ দেওয়া হলো। এরপর সেই গণগুলোর যেগুলো প্রথম ধাতু, তাদের আবার 10টা লকারে রূপ করা হলো। লকারগুলো কেন করা হলো? ক্রিয়ার কাল বোঝাবার জন্য। এখন লকারের জায়গায় কি করতে হবে? এবার প্রত্যয় বিধান করতে হবে। কিন্তু প্রত্যয় আবার দু রকম, একটা হচ্ছে আত্মনেপদ প্রত্যয় আর একটা হচ্ছে পরস্মৈপদ প্রত্যয়। তিং প্রত্যয় বিধান করতে হবে, সেই তিং প্রত্যয় দু রকম, একটা হচ্ছে আত্মনেপদ আর একটা হচ্ছে পরস্মৈপদ। আত্মনেপদ হচ্ছে 9টা প্রত্যয়, পরস্মৈপদ হচ্ছে 3টে প্রত্যয়। ঠিক আছে, পরস্ময় প্রত্যয় কি কি? টিপ, তাস, ঝি, তারপর আপনারা বলুন। সিপ, থস, থ, মিপ, হুম, বস, মস। আর হুম, আত্মনিপদী ত, আতম, ঝ, হুম, থাস, আথাম, ধ্বম, ধ্বম, ইট, ধ্বম, ইট, বহি, মহিম, ইট, মহিম। বাহি, মহি। ঠিক হুম, আছে, হুম। আচ্ছা, এবার তাহলে এখানে একটা জিনিস দেখুন যেটা বলার আছে, সেটা হচ্ছে আমি যেগুলো লিখেছি, অর্থাৎ 9টা যে পরস্ময় পদ প্রত্যয় আর 9টা যে আত্মনেপদ প্রত্যয়, সেগুলোর মধ্যে পাশে একটা করে জিনিস আমি লিখে রেখেছি। ঠিক আছে, টিপের পাশে কি লিখে রেখেছি? টিপ। ঠিক আছে, তারপর তসের পাশে কি লিখে রেখেছি? তহ। হুম, তারপর ঝি এর পাশে অন্তি, হুম, সিপের পাশে সি, থসের পাশে থহ, হুম, থ, মেপের পাশে আমি, হুম, বসের পাশে আবহ, মসের পাশে আমহ, তয়ের পাশে তে, আতামের পাশে এ তে, হুম, ঝয়ের পাশে এনতে, হুম, থাসের পাশে সে,
আথামের পাশে এ থে, ধোয়ামের পাশে ভে, ইটের পাশে এ, বহির পাশে আব হে, মহিমের পাশে আম হে। হুম। তাহলে এইগুলো আমি কেন দিয়েছি? কেউ কি নিচের রূপগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলো কেন দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে? স্যার লাস্টে আছে বলে স্যার, ধাতু রূপের লাস্টে লাস্টে হুম, আছে বলে স্যার, কি আছে বলে এক না বছরের না, প্রথম। স্যার এবার এটা একটা দেখুন। ফর্মুলা, মানে মনে রাখা, এগুলো একটা ফর্মুলা আমাদের যেটা পড়ানো হয়েছিল প্রিলিমিনারিতে, আমাদের স্যার পড়িয়েছিলেন হ্যাঁ, এগুলো। আমি যেটা জানি আর কি, থিটাস এগুলো আন্টি ফর্মুলা সেকাস তো অবশ্যই, কিন্তু দেখুন আমরা এতক্ষণ কি পড়ছি যে ধাতুর পর লকার হবে, সেই লকারের জায়গায় যদি ধাতু পরস্ময় পদ প্রত্যয় হয় তাহলে পরস্ময় পদ প্রত্যয় হবে, যদি ধাতু পরস্ময় পদী ধাতু হয় তাহলে পরস্ময় পদ প্রত্যয় হবে, আর যদি ধাতু আত্মনেপদ ধাতু হয় তাহলে আত্মনেপদ প্রত্যয় হবে। এখন আমরা ভূ ধাতুর ক্ষেত্রে ভবতি দেখলাম, ভবতি ভবতঃ ভবন্তি ভবসি ভবতঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। কিন্তু এখানে আমরা কি দেখছি, টিপ প্রত্যয়, তাস প্রত্যয়, ঝি প্রত্যয়, এগুলো যদি আমরা ধাতুর সঙ্গে লাগাতাম তাহলে কিরকম রূপ হতো? ভবতীপ, ভবতঃ, ভবন, ভবঝি, ভবসিপ, ভবথাস, ভবথা, ভবমিপ, ভববাস, ভবমাস, এই ধরনের রূপ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কিরকম রূপ পড়ি? ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা। সেই জন্যই আমি দেখুন এই যে টিপ, এইটার পটা বাদ দিয়ে শুধুমাত্র তি ধাতু রূপে থাকে। তসের সকারটা বিসর্গ হয়ে গিয়ে তহা ধাতুর সঙ্গে যুক্ত হয়, ঝিয়ের আন্তি ধাতুর সঙ্গে যোগ হয়ে গিয়ে ভবন্তি রূপ হয়। যেমন এখানে দেখুন, গম ধাতুর গচ্ছা হচ্ছে ধাতুর অংশ, আর এই যে তি, তাহা, আন্তি, এইগুলো দেখুন এই প্রত্যয়ের অংশ। গচ্ছা হচ্ছে ধাতুর অংশ, তাহলে গচ্ছার সঙ্গে প্রথম আর এক বচনের এই টিটা লাগিয়ে কি হচ্ছে? গচ্ছাতি। তারপর গচ্ছার সঙ্গে দ্বিতীয়ার এক বচনের এই তাহাটা লাগিয়ে কি হচ্ছে? গচ্ছাতাহ। তারপর গচ্ছার সঙ্গে দ্বিতীয়ার প্রথম আর বহু বচনের অন্তিটা লাগিয়ে গচ্ছন্তি। তারপর দেখুন এইভাবে সিটা লাগানো হলো, সি গচ্ছাসি, স্যার থাহাটা স্যার লাগানো হলো। হ্যাঁ, গম এটাই থেকে গম। গচ্ছতা কি করে এলো স্যার? এবার এটা হচ্ছে একটু আরো ব্যাকরণের কঠিন জিনিস আছে মাঝখানে, তো এখন অতটা ডিটেলস আমরা যাব না, কিন্তু এইটুকু জানুন যে গম ধাতু যখন রূপে পরিণত হয় তখন গম ধাতুর জায়গায় গচ্ছ জিনিসটা চলে আসে। ঠিক আছে, সেই গচ্ছটা হচ্ছে ধাতুর মেন অংশ হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে এইগুলো লাগান, দেখুন এই জিনিসগুলোই লেগে এই রূপগুলো হচ্ছে গচ্ছতি, গচ্ছতাহ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছথাহ, গচ্ছথা। তারপর আমিটা যোগ হলো গচ্ছামি, আবাহা যোগ হলো গচ্ছাবাহা, আর আমাহা যোগ হলো গচ্ছামাহা। ভূ ধাতুর লাগান, ভবা হচ্ছে ধাতুর অংশ হয়ে যায় ভব, তার সঙ্গে লাগান ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবথা, ভবামি, ভবাবহা, ভবামহা। দৃশ ধাতুর লাগান, তখন পশ্যা হচ্ছে ধাতুর অংশ হয়ে যায়, তাহলে পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথঃ, পশ্যথা, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ। খাদ ধাতুর লাগান, খাদা হচ্ছে ধাতুর অংশ হয়ে যায়, তাহলে রূপ কিরকম হবে খাদ ধাতুর? খাদতি, খাদতঃ, খাদন্তি, হুম, খাদসি, খাদথঃ, খাদামি, খাদাবহ, খাদামহ। খাদামহ। লিক ধাতুর লাগান, লিখা রূপ হয়ে যায় তখন লিখতি। লিখথ, লিখতঃ, লিখন্তি, হুম, লিখসি, লিখথঃ, লিখামি, লিখাবহ, লিখামহ। লিখত নয়, লিখত, এখানে পুরো অকার সহিত আছে, হসন্ত নেই। ঠিক আছে, তাহলে লিখত। দেখুন এই যে পরস্ময় প্রত্যয়গুলো কিভাবে পরস্ময় পদ ধাতুর সঙ্গে লেগে লট লকারে প্রথম পুরুষের এক বচন দ্বিবচন বহুবচন, মধ্যম পুরুষের এক বচন দ্বিবচন বহুবচন, আর উত্তম পুরুষের এক বচন দ্বিবচন বহুবচনের রূপগুলো হচ্ছে। বুঝতে পেরেছেন? এবার হ্যাঁ স্যার। আত্মনেপদের ক্ষেত্রে দেখা যাক। এখানে কি বলা হচ্ছে যে প্রত্যয় হচ্ছে ত, আতাম, ঝ, থাস, আথাম, ধ্বম, ইট, বহি, মহিং। কিন্তু আমরা যখন রূপ দেখি, সেব ধাতুর কি রকম রূপ হয়? সেবাতে, সেবেতে, সেবন্তে। এখানে যদি আমরা এগুলো লাগাতাম তাহলে কি হতো? সেবাতা, সেবে, সেবাতাম, সেবাঝা, সেবথাস, সেবাথাম, সেবধ্বম, সেব,
সেবা ইট, সেবা বাহি, সেবা মাহিং, এরকম রূপ হয়ে যেত, কিন্তু আসলে সেরকম হয় না। কিরকম রূপ হয়? সেব ধাতুর সেবা হচ্ছে ধাতুর অংশ হয়, তার সঙ্গে তে লাগান, সেবাতে, তারপর এতে লাগান, সেবেতে, তারপর দে, সেভান্তে, সেবাসে, সেবেথে, সেবাধ্বে, সেবে, সেবাবহে, সেবামহে। লব ধাতু আত্মনেপদ ধাতু, লভা হচ্ছে ধাতুর অংশ। কিরকম রূপ হবে তাহলে লব ধাতুর? লভতে, হুম লভেতে, হুম লভন্তে, হুম লভসে, হুম লভেতে, লভদ্ভে, লভে, হুম লভাবহে, লভামহে। হুম তারপর এদ ধাতুর অর্থ হচ্ছে বাড়া, ঠিক আছে, গাছ বাড়ছে, বৃক্ষাহ এধাতে, ঠিক আছে। তাহলে এদ ধাতু হচ্ছে আত্মনেপদ ধাতু, ধাতুর অংশ হয় এধা, তাহলে রূপ কিরকম হবে? এ ধতে, এ ধেতে, এ ধন্তে, এ হুম ধসে, এ ধে, এ হুম ধে, এ ধে, এ ধা বহে, এ ধা মহে। এধা মহে, ঠিক আছে। স্যার এদ, তাহলে এদ মানে কি স্যার? মানে কি বলুন? এদ। এদ মানে হচ্ছে বাড়া, গ্রো, হুম, ঠিক আছে। তাহলে দেখুন, প্রথমে হচ্ছে ধাতু, ধাতুর পর লকার, সেই লকারের জায়গায় যদি ধাতু পরস্মৈপদী ধাতু হয় তাহলে এই যে সমস্ত পরস্মৈপদী প্রত্যয়গুলো, আর যদি ধাতু আত্মনেপদী হয় তাহলে এই যে সমস্ত আত্মনেপদী প্রত্যয়গুলো, এগুলো হবে, ঠিক আছে। এখন পরস্মৈপদ প্রত্যয় হচ্ছে 9টা, কারণ প্রথম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, আর উত্তম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন। এই একইভাবে আত্মনেপদেরও 9টা ভাগ, সেখানেও প্রথম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, আর উত্তম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, ঠিক আছে। সেগুলো ধাতুর সঙ্গে লেগে এইভাবে রূপগুলো নিষ্পন্ন হয়, ঠিক আছে। বুঝতে পেরেছেন সকলে? আচ্ছা হ্যালো, হ্যাঁ, আচ্ছা। কারো কিছু প্রশ্ন? নরেন্দ্রনাথ বাবু, বুঝেছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আহ, তাহলে কারো কিছু প্রশ্ন না থাকলে আমরা নেক্সট স্লাইড যাই। এরপর কি বলা হচ্ছে, যে পরস্ময় পদ ভূধাতুর লট লকারে রূপগুলো কিভাবে হয়। তো এইটাই আগে দেখানো হলো যে আগে আমরা গম ধাতুর ক্ষেত্রে দেখলাম, এখানে ভূ ধাতুর ক্ষেত্রে দেখুন, এখানে ভবটা হচ্ছে ধাতুর অংশ, তারপর তি তাহা আন্তি, সি থাহা থা, আমি আবাহা আমাহা, সেগুলোই লাগিয়ে ভাবাতি ভাবাতাহা ভাবান্তি, ভাবাসি ভাবাতাহা ভাবাথা, ভাবামি ভাবাবাহা ভাবামাহা হলো। এরপর আচ্ছা, এরপর বর্তমান কাল অর্থে যে লট লকার হয় তার কিছু উদাহরণ, যেমন আপনাদের মধ্যেও কেউ বললেন যে কিছু উদাহরণ দিয়ে দেখানো ভালো হয়, ঠিক আছে। তো এখানে দেখুন উদাহরণ দেয়া হচ্ছে, কি উদাহরণ দেয়া হচ্ছে? রামः অধুনা বিদ্যালয়ে ভবতি। এখানে ভূ ধাতুর উত্তর লট লকার আছে, আর ভূ ধাতু যেহেতু পরস্মৈপদ ধাতু তাই প্রথমার একবচনে ভবতি, কারণ রামः এটাও হচ্ছে প্রথমার একবচন, এটা হচ্ছে কর্তৃবাচ্য, ঠিক আছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ বাক্য এটা, যেহেতু অ্যাক্টিভ তাই ক্রিয়া কর্তাকে অনুসরণ করছে, এখানে কর্তা যেহেতু প্রথম পুরুষের একবচন, তাই এখানে কি হলো, প্রথম পুরুষের একবচন হলো। রামः ভবতি, রামः কুত্র ভবতি, বিদ্যালয়ে ভবতি, অধুনা বিদ্যালয়ে ভবতি, তাহলে রাম এখন বিদ্যালয়ে আছে, ঠিক আছে। এই যে আছে, এটা হচ্ছে লট লকার, সেই জন্য বর্তমান কালার্থ, সেই জন্য এখানে লট লকারে প্রয়োগ করা হলো। এরপর ত্বম অধুনা কুত্র ভবসি, তুমি এখন কোথায় আছো। এই যে ত্বম, ত্বম হচ্ছে মধ্যম পুরুষ, তাই তো, তুমি তোমরা হলো মধ্যম পুরুষ, আমি আমরা হলো উত্তম পুরুষ, আর বাকি সব প্রথম পুরুষ। তাহলে ত্বম হচ্ছে মধ্যম পুরুষ, সেই জন্য দেখুন এখানে কি হলো, ত্বম অধুনা কুত্র ভবসি, এখানে মধ্যম পুরুষের এক বচনে যেহেতু ভবসি রূপ হয়, সেই জন্য ত্বম অধুনা কুত্র ভবসি, প্রথম মধ্যম পুরুষের এক বচন, ত্বম হচ্ছে মধ্যম পুরুষের এক বচন। তারপর
अहम अधुना संस्कृत संभाषण वर्गे भवामी। আমি এখন সংস্কৃতের কমিউনিকেটিভ ক্লাসে আছি। ঠিক আছে, তাহলে এই যে আহম, এটা হচ্ছে উত্তম পুরুষের একবচন। আহম উত্তম পুরুষের একবচনে কি রূপ হবে? এখানে ভবামি, সেটাই এখানে লেখা আছে দেখুন, আহম ভবামি। আহম কুত্র ভবামি? সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামি। কদা ভবামি? অধুনা ভবামি। আহম অধুনা সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামি। তারপর কি বলা হচ্ছে? ইউয়াম কুত্র ভবথ। এখানে যে ইউয়াম আছে, এটা হচ্ছে ইউয়াম, এটার অর্থ কি কে বলতে পারবেন? কোন ধাত শব্দের রূপ? ওটা মধ্যম পুরুষের বহুবচন। মধ্যমার বহুবচন। হ্যাঁ। ইউষ্মাৎ শব্দের প্রথমার বহুবচন। বহুবচন। ঠিক আছে, এখন তুমাম শব্দ যেহেতু বা ইউষ্মাৎ শব্দ যেহেতু। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমরা ইংরেজি আর বাংলায় যে ক্রিয়ার কাল বা টেন্সটা পড়েছি, সেখানে চারটে চারটে করে ভাগ দেখা যায়, যেমন বর্তমান কালের চারটে ভাগ। এটা কি সংস্কৃত এরকম ভাবেই আছে? যেমন এরকম ধরুন ভাবেই আছে। প্রেজেন্ট কন্টিনিউ, আমি যদি ইংরেজিতে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর সিম্পল প্রেজেন্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবেই কি ব্যাপারটা সংস্কৃত এরকম ভাবেই চলছে ব্যাপারটা? একদম এইভাবেই বলাটা ঠিক হবে না, ঠিক আছে, কিন্তু লকারের দ্বারা যে এই আপনি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বললেন, সেটার জন্য আর একটা প্রত্যয় বিধান করা হয়েছে। সেটা হচ্ছে সত্রী প্রত্যয় বলে একটা প্রত্যয় আছে, আপনারা জানেন হয়তো অনেকে প্রত্যয়টার নাম। তো সেই সত্রী প্রত্যয় হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ বোঝাতে, অর্থাৎ যখন একই সঙ্গে দুটো কিংবা তিনটে ক্রিয়া একই সঙ্গে চলছে, বর্তমানে যখন একই সঙ্গে দুটো তিনটে ক্রিয়া একসঙ্গে চলে, তখন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এমনি কাজটা চলছে বোঝায়। নরমালের জন্য আমরা লট লকারে প্রয়োগ করলাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্টের জন্য লট লকার। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য করলাম আমরা সত্রী প্রত্যয়। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য করতে হবে কি, এটার জন্য সংস্কৃতে আলাদাভাবে কোনো লকারের প্রয়োগ করা হয়নি, কিন্তু এই যে দুটো জিনিস করা হলো, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটোকে মিলিয়ে অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে অর্থটা আছে, অর্থাৎ করেছি তার ফলটা এখনো রয়েছে, তার জন্যও সংস্কৃতে একটা প্রত্যয় হয়। সেটা হচ্ছে ত প্রত্যয় বলে একটা প্রত্যয় আছে। আমি কাজটা করেছি, মায়া কার্যম কৃতম পরন্তু ইদানিমপি ফলম না লব্ধম। আমি কাজটা করেছি কিন্তু এখনো ফল পাইনি। ঠিক আছে, তাহলে এখানে মানে ওখানে যেমন টেন্সটা আলাদাভাবে ভাগ করা হয়েছে, এখানেও ক্রিয়ার কাল বলতে টেন্সই বোঝানো হচ্ছে, কিন্তু টেন্স বলতে এখানে শুধু সিম্পল প্রেজেন্টকেই নেওয়া হচ্ছে। ঠিক আছে, বাদ বাকি যে প্রেজেন্টের যে বাদ বাকি ভাগগুলো আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলোর জন্য আবার আলাদা প্রত্যয়ের বিধান আছে সংস্কৃতে, যেমন হচ্ছে ত প্রত্যয় কিংবা সত্রী প্রত্যয়। এগুলোর দ্বারা আমরা ওই অর্থগুলোকে প্রতিপাদন করি, কিন্তু বর্তমান মানে সিম্পল প্রেজেন্টের জন্য শুধুমাত্র লট লকারেরই বিধান আছে, বাকিগুলোর জন্য কোনো লকারের বিধান নেই। ঠিক আছে, তাহলে রামহ গচ্ছতি, এটা লট মানে সাধারণ বর্তমান হচ্ছে, তাই তো? রাম যায়, রাম যায় বা রাম যাচ্ছে। যাচ্ছে বললেই তো ওটা কন্টিনিউয়াস চলে যাচ্ছে। যাচ্ছে মানে চলছে, যাচ্ছে মানে তো যেমন বৃষ্টি পড়ছে, পড়ছে মানে কিন্তু কাল ক্রিয়াটা চলছে, কাজটা চলছে, বৃষ্টি পড়ছে, রাম যাচ্ছে, আমি খাচ্ছি, এগুলো তো কাজটা হচ্ছে বোঝাচ্ছে, তাহলে তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ইট ইজ রেইনিং ইংলিশে হয়, কিন্তু সংস্কৃতে মানে ওই যে ইট ইজ রেইনিং, ঠিক আছে, এটাকে বোঝাবার জন্য সত্যি প্রত্যয় আলাদাভাবে বলা হয়। ঠিক আছে, মানে অর্থটা আমি আপনাকে কি করে দুটো অর্থের মধ্যে তফাৎ বোঝাবো? যে তাহলে এটা মনে হয় স্যার, এটা আমি আমার মতো করে যেটা বুঝছি, যে রামহ গচ্ছতি, সেটা রাম যায় বললেই মানে বেশি প্রযোজ্য হচ্ছে, মানে ঠিক বোঝা যাচ্ছে। হ্যাঁ, রাম যাচ্ছে বললে তো সেটা অর্থটা পাল্টে যায়, এবং ক্রিয়ার কালটাও পাল্টে যাচ্ছে না? এটা আপনি ইংলিশের দিক থেকে দেখে বলছেন, সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু সংস্কৃতে সিম্পল প্রেজেন্টের বা লট লকারের এটাই অর্থ, যে
রাম যাচ্ছে, রাম খাচ্ছে, রাম দেখছে, ও ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কিন্তু আপনি ওই যে দেখছে খাচ্ছে এটার জন্য ইংলিশে যে টেন্সটা প্রয়োগ করেন সেটার জন্য হুম, সংস্কৃতে সত্যি প্রত্যয় বলে আলাদা একটা প্রত্যয় আছে। ঠিক আছে, ওটার ও দ্বারা আচ্ছা। বোঝানো হয় কি, যে রাম এখন দেখতে আছে মানে দেখতে থাকছে। রাম মানে ধরুন আমি বলছি যে রাম ভাত খেতে খেতে টিভি দেখছে। এই যে জিনিসটা, অর্থাৎ একই সময়ে দুটো ক্রিয়া চলছে, একই সময় খাওয়াও চলছে, হুম, দেখাও চলছে। এই জিনিসগুলোকে দেখা বোঝাবার জন্য সত্যি প্রত্যয় বলে একটা আলাদা প্রত্যয় সত্যি। আছে, যার দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থটা বোঝানো হচ্ছে সংস্কৃতে। কিন্তু সাধারণভাবে হুম, লট লকারের দ্বারা আমরা ইংরেজিতে যেই অর্থটা বোঝাই, যাচ্ছে হুম। খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা সংস্কৃতে লট লকারের দ্বারাই বুঝিয়ে দিই। হ্যাঁ, আমি ঠিক আছে। বুঝলাম আপনার আপনার ব্যাখ্যাটা আমি বুঝলাম, কিন্তু হুম। আমি একটা মানে স্থির মানে একটা নিশ্চয়তার দিকে যেতে চাইছি যে মানেটা কি রাম যায় হবে অথবা রাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, দুটোই হতে পারে? দুটোই দুটোই হতে পারে, দুটোই। ও ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। হ্যাঁ, আপনি বাংলা অর্থ লিখতে গেলে রাম যায়ও লিখতে পারেন লট লকারের ক্ষেত্রে, অথবা রাম যাচ্ছে এটাও লিখতে পারেন, কোনো পরমৈৎপদ লট বর্তমানকাল তি তসান্তি, ওটা তার মানে যাচ্ছে বা যায় দুটো অর্থেই হ্যাঁ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিংবা খাচ্ছে আচ্ছা, খায়, লিখছে ঠিক লেখে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর ইউয়াম যেহেতু মধ্যম পুরুষের বহুবচন আছে তাই ভবতা, ইউয়াম কুত্তরা ভবতা। এখানে কি বলা হচ্ছে, বয়ম আপি সংস্কৃত সম্ভাষণ বর্গে ভবামহ, আমরাও সংস্কৃত কমিউনিকেটিভ ক্লাসে আছি। বয়ম হচ্ছে উত্তম পুরুষের বহুবচন, এই যে ভবামহ, সেই জন্য বয়ম ভবামহ, আমরা সংস্কৃত সম্ভাষণ বর্গে আছি। ঠিক আছে, এটা হলো তাহলে পরস্ময় পদ ভূ ধাতুর লট লকারের রূপ আর তার উদাহরণ। এরপর হচ্ছে পরস্ময় পদ ভূ ধাতু তার লুং লকারের রূপ। আমরা দেখলাম লুং লকার কোন অর্থে হয়। লুং লকার কোন অর্থে হয়? অতীতকালে, অতীতকালে স্যার। হ্যাঁ, অতীতকাল। কোন অতীত? তিনটে অতীতকাল আছে। অদ্যতন, অদ্যতন স্যার, অদ্যতন। অদ্যতন অতীত। ঠিক আছে, তাহলে অদ্যতন অতীত কাল অর্থে লুং লকার হয়। এখন উদাহরণ দেখা যাক কিছু। अद्य प्रातः सूर्यकिरणः अधिकः अभूत्। আজকে, অদ্য মানে হচ্ছে আজকে, সংস্কৃতে আজকে বলার জন্য অদ্য এই অব্যয়টার প্রয়োগ করা হয়। অদ্য প্রাতঃ সূর্যকিরণः अधिकः अभूत्, আজকে সকালে সূর্যের তাপ বা সূর্যের রশ্মি কি ছিল, খুব বেশি ছিল। অদ্য প্রাতঃ সূর্যকিরণः अधिकः अभूत्। এখানে দেখুন আহ, কোনটা অধিক ছিল, সূর্য কিরণাহা বা সূর্য কিরণ অধিক ছিল, তাই এটা হলো কর্তা। যেহেতু এটা প্রথম পুরুষ আছে তাই অভূত, এখানেও কি হলো, প্রথম পুরুষ হলো। দেখুন এখানেও প্রথম পুরুষের একবচনে অভূত রূপ হয়। ঠিক আছে, তাহলে অদ্য প্রাতঃ সূর্য কিরণাহা অধিকः অভূত। দেখুন আজ সকালে হয়েছে, গতকালও হয়নি, আগামীকালও হবে না। ঠিক আছে, আজকে সকালে হয়েছে, তাই এখানে লুং লকারে প্রয়োগ করা হলো, যেহেতু অদ্যতন অতীত। তারপর अद्य द्वौ छात्रौ विद्यालयस्य कक्षायाम् अभूताम्, আজকে দুজন ছাত্র বিদ্যালয়ের ক্লাসে ছিল। আজকে ক্লাসে আহ, কজন ছাত্র ছিল কেউ যদি জিজ্ঞাসা করে তখন কি বলা হচ্ছে, দিয়া দুও ছাত্র, অথবা দুটা না বললেও হবে, যেহেতু ছাত্র এটাই দ্বিবচনে আছে, তাই দিয়া ছাত্র বিদ্যালয়স্য কক্ষায়াম অভূতাম। এখানে ছাত্র হচ্ছে প্রথম পুরুষের দ্বিবচন, এখানে প্রথম পুরুষের দ্বিবচনে কি রূপ হচ্ছে, অভূতাম। সেই জন্য अद्य द्वौ छात्रौ विद्यालयस्य कक्षायाम् अभूताम्, আজকে ক্লাসে দুজন ছাত্র ছিল। তারপর त्वं प्रातः नववादने বিশ্ববিদ্যালয়स्य কার্যালয়ে अभूः। ঠিক আছে, তুমি সকাল 9টার সময়, প্রাতঃ মানে হচ্ছে সকালে, ঠিক আছে, त्वं प्रातः नववादने, তুমি সকালে 9টার সময় বিশ্ববিদ্যালয়ের বা ইউনিভার্সিটির অফিসে ছিলে। অফিস হচ্ছে কার্যালয়ः। ঠিক আছে, त्वं प्रातः नववादने বিশ্ববিদ্যালয়स्य কার্যালয়ে अभूः, তুমি সকাল 9টার সময় ইউনিভার্সিটি
সরি, ইউনিভার্সিটির অফিসে ছিলে। আচ্ছা, বলুন কার কি প্রশ্ন আছে? স্যার ধাতুটার নাম কি? ভূধাতু এখানে। এটা ভূ ধাতু? ভূধাতুর লং লকার, এটা লট লকার তো নয়। আচ্ছা, আমার কাছে লেখা আছে লং আছে অতীতকালে। এটা কি স্যার ত আতাম অন্ত এই রূপটা হচ্ছে? থাত না, আথাম ধম এটা কি না? ওটা লং লকারের হয়, এটা লুং লকার। অতীতকাল না? হুম লুংটা আমার কাছে লেখা নেই। আচ্ছা, এগুলো আপনারা স্টার্টিং নিজেরা গুলো লিখে কাইন্ডলি নেবেন। দেবেন। এগুলো পাওয়া যায়, লিখে নেবেন এগুলো। এখন তো আমি এখানে এগুলো লিখে দেবেন রেখেছি কাইন্ডলি। অলরেডি লুপটা, ওই জন্য অসুবিধা হওয়ার কথা নেই। এখানে দেখুন মধ্যম পুরুষের এক বচনে কি হচ্ছে? অভূহু। সেই জন্য এখানেও কি হলো? ত্বম অভূহু। তুমি ছিলে, কখন ছিলে? আজকে সকাল 9টায়। কোথায় ছিলে? বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে ছিলে তুমি। ঠিক আছে, তাই এটা হলো অদ্যতন ভূতকাল, সেই জন্য এখানে লুং লকারের প্রয়োগ করা হলো, ভূ ধাতু থেকে লুং লকারের প্রয়োগ করা হলো। তারপর वयम चतुर्वादने अभ्यास सत्रे अभूमा। अभ्यास सत्र মানে হচ্ছে ওয়ার্কশপ। ঠিক আছে, वयम चतुर्वादने अभ्यास सत्रे अभूमा। আমরা 4টের সময় কোথায় ছিলাম? ওয়ার্কশপে ছিলাম। তাহলে 4টের সময় ছিলাম মানে আজকে 4টের সময় ছিলাম, তাহলে অদ্যতন ভূতকাল। আর বয়াম হচ্ছে উত্তম পুরুষের বহুবচন, তাই সরি, উত্তম পুরুষের বহুবচনে কি রূপ হচ্ছে? অভূমা। ঠিক আছে, वयम चतुर्वादने अभ्यास सत्रे अभूमा। তারপর यूयम कथम न अभ्यास सत्रे अभूता। তোমরা কেন ছিলে না ওয়ার্কশপে? তোমরা কেন ছিলে না? ঠিক আছে, ইউয়াম এটা হচ্ছে মধ্যম পুরুষের বহুবচন, সেই জন্য এখানেও মধ্যম পুরুষের বহুবচন হচ্ছে অভূতা, তাই यूयम कथम न अभ्यास सत्रे अभूता। ঠিক আছে, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, যদি কর্তৃবাচ্য বাক্য হয় ক্রিয়াপদের রূপ সবসময় কিন্তু যেটা কর্তা তাকে ফলো করছে। এখানে দেখুন কর্তা প্রথম পুরুষের এক বচনে ছিল, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের এক বচনে হয়েছে। এটা প্রথম পুরুষের দ্বিবচনে ছিল, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচনে হয়েছে। এটা মধ্যম পুরুষের এক বচনে আছে, তাই এখানেও মধ্যম পুরুষের এক বচন হয়েছে। তারপর এটা উত্তম পুরুষের বহুবচন, তাই এখানেও উত্তম পুরুষের বহুবচন হয়েছে। এটা সরি, হ্যাঁ, উত্তম পুরুষের বহুবচন, তাই এখানেও উত্তম পুরুষের বহুবচন। আর এটা মধ্যম পুরুষের বহুবচন, তাই এখানেও মধ্যম পুরুষের বহুবচন হয়েছে। আর যেহেতু এখানে অদ্যতন ভূতকাল বোঝানো হচ্ছে, তাই সব জায়গায় লুং লকার প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে লট লকারের উদাহরণ আর লুং লকারের উদাহরণ সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। স্যার বলছি পরমেশ্বপদীর যে 10টা ভাগ আছে, বর্তমানকালে এইসব যে লট লং লুং লিট এইসব মিলিয়ে 10টা, এইভাবে কি আত্মনিপদীরও 10টা এই ধরনের ভাগ হবে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত ধাতুর 10টা 10টা করে লকারের রূপ হয়, 10টা কারণ করেই হবে ক্রিয়ার না? কাল এবং তো 10টা। উভয়পদী? হ্যাঁ, তাহলে উভয় এটা পদীর উভয়পদী আবার বলেও পরস্ময় লেখা আছে। পদেও হবে, আবার আত্ময় পদেও হবে। তো তিনটেরই 10টা 10টা করে ওরকম হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পরস্ময় পদ ভূধাতুর লিট লকারের রূপ। আমি কিন্তু এখন সব পরস্ময় পদ ধাতুর লকারের রূপ দেখাচ্ছি। ঠিক আছে, পরস্ময় পদ ভূধাতুর লিট লকারের কিরকম রূপ হয়? বাভু বা ভূ বাতুহু, বাভু বুহু, বাভু বিথা, বাভু বাভু বাথুহু, বাভুবা, বাভুবা, বাভুবিবা, বাভুবিমা। ঠিক আছে, এটা হলো পরস্ময় পদ ভূধাতুর লিট লকারের রূপ। লিট লকার কোন অর্থে হয়? পরোক্ষ অতীত। পরোক্ষ অতীতকাল অর্থে। ঠিক আছে, তাহলে যেটা আমরা দেখিনি কিন্তু অনেকদিন আগে হয়ে গিয়েছে এরকম কোনো ঘটনা। এটা ঠিক আছে, ভবিষ্যৎকাল তো নাকি? না না, লিট লকার এটা। লিট মানে অতীতকালে, তাই তো? হ্যাঁ, লুং লকার হচ্ছে সামান্য অতীত বা অদ্যতন অতীত, আর লিট লকার হচ্ছে পরোক্ষ অতীত, মানে যেটা আমরা দেখিনি হয়ে গিয়েছে এরকম যখন বোঝানো হবে তখন লিট লকার।
ঠিক আছে, তাহলে কিছু উদাহরণ দেখা যাক, স্পষ্ট হবে। বলুন কি প্রথম বলবেন, লংটা কি স্যার? স্যার লংটা হচ্ছে অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল, মানে গতকাল কিংবা তার আগে হয়েছে, কিন্তু সেটা আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আর পরোক্ষ মানে হচ্ছে যেটা আমরা দেখিনি, যেমন ধরুন রাম বনবাসে গিয়েছিলেন, আমরা এখন রামকে বনবাসে যেটা আমরা কি দেখেছিলাম, আমরা তো দেখিনি, সেটা আমরা কোথাও থেকে শুনেছি, না হলে পড়েছি, ইত্যাদি করেছি। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝাবার জন্য লিট লকার হয়। কিন্তু আমি যদি এখন বলি আমি আমার বাবাকে কালকে মাঠে দেখেছিলাম, তাহলে আমি আমার বাবাকে মাঠে আমার নিজের চোখে দেখেছি, আর সেটা হচ্ছে অনদ্যতন, আজকে দেখিনি, গতকাল দেখেছিলাম, তাহলে তার জন্য হচ্ছে লং লকার। আর যেটা অনেক দিন আগে হয়ে গিয়েছে সেটার জন্য হচ্ছে লিট লকার, আর যেটা আজকে হয়েছে সেটার জন্য হচ্ছে লং লকার। আমরা এতক্ষণ লট লকার দেখলাম, লং লকার দেখলাম, এখন লিট লকার দেখছি। বুঝতে পেরেছেন? হ্যালো নরেন্দ্র বাবু, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার কিছু উদাহরণ দেখা যাক, যেমন পুরুষোত্তমঃ রামঃ সীতায়াঃ পতিঃ বভূব। পুরুষোত্তম রাম ছিলেন সীতার পতি। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো অন করছি, অসুবিধা হলে আপনি আপনার কথাগুলো কেটে যাচ্ছে, একটু আরেকবার বললে ভালো। হ্যালো, বাকিরা ওনার কথা শুনতে পাচ্ছেন নাকি আমার কথাই শোনা যাচ্ছে না? স্যার ওনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে স্যার। আচ্ছা, শুনতে আপনার পাচ্ছি না কথা স্যার। শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, নরেন্দ্র বাবু আপনার কথাগুলো একটু কেটে যাচ্ছে, আপনি একবার দেখুন, দেখে আর একবার বলুন। নোট ডাউন করছি খাতাতে। আপনি একটু দেখুন নরেন্দ্র বাবু, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আমরা তখন একটু আগে যাই। এখানে তাহলে দেখুন আমরা প্রথম বাক্য কি পাচ্ছি, পুরুষোত্তমঃ রামঃ সীতায়াঃ পতিঃ বভূব। এখানে দেখুন, যেহেতু রাম হচ্ছে এই বাক্যে কর্তা, সেটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন, তাই বভূবা এটাও প্রথম পুরুষের এক বচন হলো। দেখুন এখানে প্রথম পুরুষের এক বচনে হচ্ছে বভূবা, সেই জন্য পুরুষোত্তমঃ রামঃ সীতায়াঃ পতিঃ বভূব। পুরুষোত্তম রাম ছিলেন সীতার পতি। ঠিক আছে, তাহলে পুরুষোত্তম রাম ছিলেন, এটা হচ্ছে পরোক্ষ অতীতকাল বা পরোক্ষ ভূতকাল, সেটা আমরা নিজের চোখে দেখিনি, আমরা শুনেছি কিংবা পড়েছি ইত্যাদি, সেই জন্য এখানে লিট লকার হলো। তারপর লক্ষ্মণঃ ভরতঃ রামস্য ভ্রাতরৌ বভূবতুঃ। লক্ষ্মণः ভরতः রামস্য ভ্রাতরৌ বভূবতুঃ। এখানে দেখুন লক্ষণ আর ভরত দ্বিবচন আছে, ঠিক আছে, প্রথম পুরুষের দ্বিবচন আছে, সেই জন্য এখানে কি হলো, দ্বিবচন হলো, প্রথম পুরুষের দ্বিবচন। যেমন এখানে প্রথম পুরুষের দ্বিবচনে হচ্ছে বভূবতুঃ, এখানেও প্রথম পুরুষের দ্বিবচন হলো লক্ষ্মণঃ ভরতঃ রামস্য ভ্রাতরৌ বভূবতুঃ। তারপর স্যার যুধিষ্ঠিরস্য। হুম। স্যার স্যার বলছিলাম, এখানে এক যদি আমি বচনে আছে চ তো। ব্যবহার করি। হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন। এখানে ওই যেটা দ্বিতীয় বাক্যের যে উদাহরণটা দিলেন না, লক্ষ্মণঃ ভরতঃ, এখানে হুম। যদি আমরা চ অব্যয় প্রয়োগ করি তাহলেও কি এটা দ্বিবচনের রূপ হবে? না, তখন নাকি তখন এক বচন করতে পারবে। ঠিক আচ্ছা, আছে, চ যদি লক্ষ্মণঃ অব্যয় প্রয়োগ করা হয় তাহলে ভরতঃ চ, সেক্ষেত্রে এক বচন হ্যাঁ, রামস্য ভ্রাতরৌ বভূব। বভূব। হুম। ঠিক আচ্ছা, আছে বলুন স্যার। বলুন কার কি প্রশ্ন আছে আর একটা। স্যার এখানে স্যার এবার আমার কথা শুনতে পাচ্ছেন?
কর্তা হ্যাঁ, কোনটা স্যার? এখন শোনা যাচ্ছে, বলুন। স্যার আচ্ছা, আগে নরেন্দ্র আকাশ স্যার বাবু আমার কথা আপনারটা শুনছেন? বলি। এই বাক্যে কর্তা হ্যাঁ হচ্ছে লক্ষণ আর ভরত, দুজন, রামের স্যার, এটা ভাই। তো প্রথম প্রথম পুরুষ এক বছরে আছে তো স্যার। না, দুজন আছে তো না, লক্ষ্মণ আর ভরত তো আলাদা আলাদা দুজন। আমি যদি একসঙ্গে সমাস করে বলতাম তখন কি বলতাম, লক্ষ্মণ ভরতৌ। কিন্তু এখন যেহেতু আলাদা আলাদা বলছি তাই লক্ষ্মণাহ ভরতঃ আলাদা বলছি, মানে প্রথম পুরুষের দ্বিবচনই ধরতে হবে, যেহেতু দুজন আছে, একজন তো না। আচ্ছা। বুঝেছেন আকাশ বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দুজন হ্যাঁ। আছে। আচ্ছা, নরেন্দ্র বাবু আপনি কি বলছেন বলুন। স্যার এই বাক্যটার কি মানে? লক্ষ্মণः ভরতः রামস্য ভ্রাতরৌ বভূতः বতুঃ, এর মানে কি? বাভুবতুহু ছিলেন? মানে লক্ষণ আর বভূবতুঃ। ভরত রামের ভাই ছিলেন। লক্ষণ আর ও ভরত দুজন রামের ভাই ছিলেন। ঠিক আছে, রামের দুজন ভাই ছিলেন, স্যার এটা, তাদের নাম হলো লক্ষণ হ্যাঁ আর। বলুন, বুঝতে পেরেছি। স্যার এটা অতীতকালে কোন দশা মানে ভাগটার মধ্যে পড়ছে এই বাক্যটা, উদাহরণটা? এটা অনধিতর পরোক্ষ ভূতকাল, কারণ ওনারা ছিলেন, ওনাদের আমরা দেখিনি নিজের চোখে, কিন্তু ছিলেন ওনারা। ঠিক মানে আছে, এটা পরোক্ষ। কি লুং এ পড়ছে? লুং? না, লুং না, লুং হচ্ছে সামান্য ভূতকাল, মানে আজকে যেটা হয়েছে সেটার জন্য লুং। ও যেটা গতকাল কিংবা তার আগে হয়েছে কিংবা সেগুলোকে আমরা দেখেছি নিজের চোখে, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে লং। আর যেটা আগে হয়ে গিয়েছে কিন্তু সেগুলো আমরা দেখিইনি, সেটার জন্য হচ্ছে লিড। দেখুন এখানে প্রতিটা উদাহরণ সেরকমই আছে, যে পুরুষোত্তম রাম সীতার পতি ছিলেন, আমরা কি সেটা নিজের চোখে দেখেছি? সেটা পরোক্ষ। ঠিক আছে, লক্ষণ ভরত রামের ভাই ছিলেন, সেটাও হচ্ছে পরোক্ষ। তারপর যুধিষ্ঠিরের অনেকগুলো ভ্রাতা বা ভাই ছিলেন, এটাও হচ্ছে পরোক্ষ, এগুলো আমরা নিজের চোখে দেখিনি। ঠিক আছে, আমরা শুধু শুনেছি কিংবা কোথাও পড়েছি। আমি বারবার তাই এই কথাটা বলছি যে যেগুলো আমরা শুনি কিংবা পড়ি কিংবা কারোর থেকে গল্পে জানতে পারি, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে পরোক্ষ ভূতকাল অর্থে লিট লকার। যেগুলো আমরা নিজের চোখে দেখেছি কিন্তু আজকে হয়নি, গতকাল কিংবা তার আগে কখনো হয়েছে, তার জন্য হচ্ছে লং লকার। আর যেটা আজকে হয়েছে তার জন্য হচ্ছে লুং লকার। আচ্ছা, বলুন কে কি বলছেন। আচ্ছা, স্যার, আজকে হয়েছে লক্ষ্মণ। এটা লুং লঙ্কার। হুম, বলুন, হ্যাঁ বলুন, আপনি বলুন। আচ্ছা, আকাশ বাবু বলুন কি বলছেন। স্যার, লক্ষ্মণ আর ভরত, এটা দুটো, বাংলায় যদি বলি লক্ষ্মণ এবং ভারত রামের ভাই ছিল। হুম কিন্তু এখানে স্যার লক্ষ্মণ নহ ভরতঃ আলাদা হুম। আলাদা ভাবে লেখা হচ্ছে স্যার, দুটো একসাথে লেখা যাবে না স্যার? হ্যাঁ, একসঙ্গে লক্ষ্মণ লিখতে পারেন এবং। আপনি। আহ, এবং এর জন্য লক্ষ চকার চকার ব্যবহার করতে পারেন, অর্পিতা ম্যাডাম যেটা বললেন। অথবা হুম। চকার না ব্যবহার করেও যদি আপনি দ্বিবচন করেন তাহলে দুজনকে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে। ঠিক আছে, স্যার, চকার একসাথে ব্যবহার যদি বোঝানো বলা হয় কি কিরকম তখন হবে? তখন তখন চকার লাগিয়ে দিয়ে বাভুবা, তখন আর বাভুবাতুহু বলার দরকার নেই। ঠিক আছে, লক্ষ্মণঃ ভরতঃ চ রামস্য ভ্রাতা বাভুবা। ঠিক আছে, কিন্তু যদি আলাদা আচ্ছা, আলাদা করে বলছেন, আপনি এখানে চকারের ব্যবহার করছেন না কিন্তু দুজনকে আলাদা আলাদা বোঝাতে চাইছেন, তখন দ্বিবচনের প্রয়োগ করতে হবে, ভ্রাতারৌ বাভুবতুহু। ঠিক আছে, আচ্ছা। বুঝতে হুম। পেরেছেন? হ্যাঁ স্যার। হুম। স্যার আচ্ছা, লুংটাকে আপনি বলেন সামান্য ভূতকাল। হ্যাঁ, মানে আজকে রাত 12টা থেকে এখনো বলছি পর্যন্ত যা লুংটাকে যা। আপনি হ্যাঁ, হ্যালো। আজকে ঘটনাগুলো যেগুলো ঘটেছে সামান্য হুম, ভূতকাল। সেটার জন্য লুং। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ। আর লংটা কি? লংটা কি বলছেন? মানে গতকাল থেকে শুরু করে যেগুলো হয়েছে এবং সেগুলোকে আমরা দেখেছি, সেটা হচ্ছে লং। ও তাহলে ওটা কি প্রত্যক্ষ ভূতকাল হবে? হ্যাঁ, প্রত্যক্ষ ভূতকাল। আর একটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পরোক্ষ পেরেছি। ভূতকাল, মানে যেটা আমরা দেখিনি, শুধুমাত্র কানে শোনা কিংবা কোথাও পড়া। ঠিক আছে। হ্যাঁ, যেটা অনেক দিন আগে হুম ঘটেছে। হুম 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 হুম। ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর যুধিষ্ঠিরাস্য বহবহ ভ্রাতারাহ বভূবুঃ। যুধিষ্ঠিরের অনেক ভাই ছিলেন। এখানে যেহেতু ভ্রাতারা হচ্ছে প্রথম পুরুষের বহু বচন, তাই বভূবুঃ হলো। এখানে দেখুন প্রথম পুরুষের
বহুবচনে বহুহু। ঠিক আছে। আচ্ছা, এরপর পরস্ময় পদ ভূ ধাতুর লং লকার, অর্থাৎ যেটা অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল। ঠিক আছে, যেটা হয়ে গিয়েছে এবং আমরা সেটাকে নিজের চোখে দেখেছি, তার জন্য হচ্ছে লং লকার। লং লকারের কিছু উদাহরণ দেখা যাক। কি বলা হচ্ছে? মামা পিতা হ্যাহা কৃষিক্ষেত্রে অভবৎ। পিতা হচ্ছে প্রথম পুরুষের একবচন, তাই এখানেও কি হলো? অভবৎ হলো। এই যে প্রথম পুরুষের একবচনে অভবৎ। ঠিক আছে, পিতা অভবৎ, পিতা পুত্র অভবৎ, কৃষিক্ষেত্রে অভবৎ। তদা হ্যহ। হ্যহ মানে হচ্ছে গতকাল। গতকাল। অদ্য মানে হচ্ছে আজ। আজকে। আর স্বহ মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল। ঠিক আছে, তাহলে দেখুন, অদ্য মানে হচ্ছে আজকে, স্বাহা মানে হচ্ছে আগামীকাল, হ্যহ মানে হচ্ছে গতকাল। এরপর একটা করে পর লাগানো হলে, অর্থাৎ পরই হ্যহ মানে হচ্ছে গত পরশু, আর পরস্পহ মানে হচ্ছে আগামী পরশু। ঠিক আছে, তার সঙ্গে আবার যদি আর একটা প্র লাগিয়ে দেওয়া হয়, তাহলে তার আগের দিন, অর্থাৎ গতকাল, গত পরশু, তার আগের দিনকে বোঝাতে গেলে পরস্পাহা, আর আগামীকাল, আগামী পরশু, তারপরের দিনকে বোঝাতে গেলে পরস্পাহা। ঠিক আছে, আজকের জন্য আদ্য, গতকালের জন্য হ্যহা, আগামীকালের জন্য স্পাহা। তিনটে দিন হয়ে গেল। ঠিক আছে, ধরুন আমরা সপ্তাহের মাঝামাঝি দিনটা ধরি। কারণ আজকে হচ্ছে অদ্যহ গুরুবাসরः, হ্যহ অদ্যাহ নয়, বুধবাসরः। অদ্যাহ নয়, অদ্য অদ্য। হ্যাঁ। अद्य गुरुवासरः, ह्यः হুম बुधवासरः, হুম परह्यः मङ्गलवासरः, प्रपरह्यः सोमवासरः। হুম হুম अद्य गुरुवासरः, হুম श्वः शुक्रवासरः, হুম परश्वः শনিবার, शनिवासरः और प्रपरश्वः रविवासरः। রবিবার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্পাহা, স্পাহা নয়, দন্ত শয়বয়ে নয়, তালবশ শয়বয়ে। স্পাহা, পরস্পাহা আর প্রপরহ্যহা। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে? মামা পিতা হ্যহা কৃষিক্ষেত্রে অভবৎ। ঠিক আছে, তাহলে এখানে দেখুন, পিতা হচ্ছে প্রথম পুরুষের একবচন, তাই অভবৎ। এখন বলা হচ্ছে ইউবাম কথম না কক্ষায়াম অভবতম। তোমরা দুজন কেন ক্লাসে ছিলে না? তোমরা দুজন ক্লাসে ছিলে না কেন? ঠিক আছে, এখানে দেখুন, তাহলে তোমরা দুজন, এটা হচ্ছে মধ্যম পুরুষের দ্বিবচন, তাই এখানেও কি হলো? মধ্যম পুরুষের দ্বিবচন হলো। এই যে মধ্যম পুরুষের দ্বিবচনে হচ্ছে অভবতম। ঠিক আছে, মধ্যম পুরুষের দ্বিবচনে অভবতম। ইউবাম কথম না কক্ষায়াম অভবতম। তোমরা দুজন। স্যার, আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না।
তাহলে এখন শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, পাওয়া Yes, যাচ্ছে, sir. শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলুন আকাশবাবু, কিছু বলছিলেন আপনি? না স্যার, কথা শোনা যাচ্ছিল না স্যার, ওইটা আচ্ছা, স্যার বলছি এই ছকগুলো কাইন্ডলি একটু দিয়ে দেবেন, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা নরেন্দ্রবাবু, এখানে দেখুন আপনার ওই যে ফর্মুলাটা ছিল, হ্যাঁ, কি ছিল বলুন? কোনটা স্যার? ওই আপনি বলছিলেন না, তো আতামান কিছু একটা বলছিলেন হ্যাঁ, আপনি। ওটা না লং অতীতকালে আমার কাছে লেখা আছে আগের কোর্সের, ত হ্যাঁ, আতামন্ত থা সাথম ধম। ওটা আত্মনে পদের ক্ষেত্রে, পরস্ময় পদের ক্ষেত্রে কি হ্যাঁ, লিখেছিলেন? পরমেশ্বরের পদের ক্ষেত্রে দ তাম অন স হ্যাঁ, তম ত অম ব ম। এখানে দেখুন লাগিয়ে, এগুলো হচ্ছে কিনা অভবত, অভবতাম, অভবন, অভবহা, অভবতম, অভবতা, অভবম, অভবাবা, অভবামা। আপনার ফর্মুলা এখানে লাগবে, কারণ এটা হচ্ছে লং লকার। ঠিক আছে, আগেরটা ছিল লং লকার, আর তারপর দেখলাম আমরা লিট লকার। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে পরস্ময় পদ গম ধাতুর লিট লকারের রূপ। লিট লকার কোন অর্থে হয় বা কোন কালে হয় ক্রিয়ার? ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। আবার ভবিষ্যৎকাল। এখন আপনারা দুটো ভবিষ্যৎকাল জানেন, কোন ভবিষ্যৎকাল? অদ্যতন না অনদ্যতন? অদ্যতন, অদ্যতন, অদ্যতন অদ্যতন ভবিষ্যৎকাল অর্থে ভবিষ্যৎকাল। লিট লকার। ঠিক আছে। কি রকম রূপ হয়? গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যতঃ, গমিষ্যথ, গমিষ্যামি, গমিষ্যাবহ, গমিষ্যামহ। এখন দেখুন আমি কি বলেছিলাম যে সমগণীয় সমস্ত ধাতু রূপ একই রকম হয়। ঠিক আছে। ভূ ধাতুও হচ্ছে পরস্ময় এই ভুয়াদিগণীয় ধাতু, গম ধাতু হচ্ছে ভুয়াদিগণীয় ধাতু। ঠিক আছে, তাহলে গম ধাতুর যেমন রূপ হবে ভূ ধাতুরও সেম রূপ হবে। ভূ ধাতুর কিরকম রূপ হবে? ভবিষ্যতি, ভবিষ্যথः, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথা, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। লিখ ধাতু হচ্ছে ভুয়াদিগণীয় ধাতু, তার রূপ কিরকম হবে? লিখিষ্যতি, লিখিষ্যতঃ, লিখিষ্যন্তি, লিখিষ্যসি, লিখিষ্যথः, লিখিষ্যথ, লিখিষ্যামি, লিখিষ্যাবহ, লিখিষ্যামহ। খাদ ধাতু হচ্ছে ভুয়াদিগণীয় ধাতু, খাদিষ্যতি, খাদিষ্যতঃ, খাদিষ্যন্তি, খাদিষ্যসি, খাদিষ্যথः, খাদিষ্যথ, খাদিষ্যামি, খাদিষ্যাবহ, খাদিষ্যামহ। দেখুন বলেছিলাম যে সমগণীয় ধাতু হলে প্রায় একই রকম রূপ হয়, তাই ভুয়াদিগণীয় যত সমস্ত ধাতু, সমস্ত ধাতু রূপ দেখবেন এই ধরনেরই হবে। ঠিক আছে। তাহলে এখন কিছু লিট লকারের উদাহরণ দেখা যাক। কি বলা হচ্ছে? যোগেন্দ্রঃ আদ্য। হ্যাঁ বলুন, কার কি প্রশ্ন আছে? স্যার বলছি লিড, ভবিষ্যতের যে লিড অদ্যতন, এটার মানে বাংলায় কি প্রত্যক্ষ ভূতকাল বলবো? এই হ্যাঁ, প্রত্যক্ষ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ। হুম, দেখুন প্রত্যক্ষ, তাই তো? ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যৎ তো আমরা এখন প্রত্যক্ষ করতে পারি না, ভবিষ্যৎ তাই না? কেউই প্রত্যক্ষ করেনি। ঠিক আছে, তাই এখানে প্রত্যক্ষ বলাটা ভুল হবে, কিন্তু আজকে যেটা তাহলে এটা হবে, কি মানে হবে? যেটা আজকে হবে, ঠিক আছে, বা যেটা আমরা আচ্ছা। প্রত্যক্ষ করতে চলেছি, ঠিক আছে, আজকে যেটা আমরা ও, প্রত্যক্ষ করতে চলেছি সেটার জন্য হচ্ছে লিট লকার। মানে আর আজকে যেটা রাত্রি 9টায় বললে তাহলে এটা লেট হবে, তাই তো? মানে আজ রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আমরা যা যা দেখবো কিংবা করবো কিংবা ও শুনবো আচ্ছা ইত্যাদি আচ্ছা। যা যা করবো সেগুলো হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকাল, তার জন্য লিট লকার। ঠিক আছে। আর আগামীকাল আর সকাল আগামীকাল রাত 12টা থেকে যা যা করবো সেটার জন্য হচ্ছে লুট লকার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে? যোগেন্দ্রः আদ্য বিদ্যালয়ম গমিষ্যতি। যোগেন্দ্র আজকে বিদ্যালয়ে যাবে। ঠিক আছে, আজকে যাবে, আগামীকাল যাবে বলা হচ্ছে না, আজকে যাবে, সেই জন্য অদ্যতন ভবিষ্যৎকাল, তাই গম ধাতু লিট লকার হলো। তারপর যোগেন্দ্রः নরেন্দ্রः চ বিদ্যালয়ম গমিষ্যতः। যোগেন্দ্র এবং নরেন্দ্র বিদ্যালয় যাবে। দুজন যাবে, দ্বিবচন, তাই প্রথম পুরুষের দ্বিবচন। তারপর
তে আদ্যা রন্ধনম করিষ্যন্তি। তে হচ্ছে প্রথম পুরুষের বহুবচন, তৎশব্দের পুংলিঙ্গের প্রথম পুরুষের বহুবচনের রূপ হয় তে। ঠিক আছে, সহ তো তে। তে স্যার আদ্যা। এখানে এখানে যোগেন্দ্র নরেন্দ্র চ চ আছে স্যার, হুম। তাহলে স্যার দ্বিবচন হলো কেন, প্রথম পুরুষের দ্বিবচন হলো কেন? দেখুন, আমি এটা আপনাকে একটা কথা বলে রাখি। আপনি যদি চান যে আমি বাক্যে দুটো মানে দুজন দুজনকে আলাদা বোঝাতে চাইবো, তখন আপনি দ্বিবচন প্রয়োগ করবেন। ঠিক আছে, আপনি চকার লাগালে সাধারণত দ্বিবচনের প্রয়োগ না করলেও হয়, কিন্তু আপনি যদি করেন সেটা ভুল নয়। আর আপনি যদি ভাবেন যে আমি দুজনকে আলাদা আলাদা ধরবো না, একটাই ক্রিয়াপদে দুজনের মানে অন্বয় করিয়ে দেবো, কিন্তু আলাদা আলাদা বলতে চাইবো না, তখন আপনি গমিষ্যতি বলতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি চান যে ক্রিয়াপদে দুজনের একই সঙ্গে অন্বয় হবে, তখন দ্বিবচন করতে হবে। আর আপনি যদি চান যে ক্রিয়াপদে আলাদা আলাদা ভাবে অন্বয় করবেন, তখন এক বচন করতে পারেন। দুটোই ঠিক। মানে আপনি যদি লেখেন যে যোগেন্দ্রাহা নারেন্দ্রাহা চা বিদ্যালয়ম গমিষ্যতি, ঠিক আছে, সেটা ঠিক হবে, কিন্তু সেটা একটু ভুল হবে। কিন্তু আপনি যদি সমাস করে লেখেন যোগেন্দ্র নারেন্দ্রৌ, তখন দ্বিবচন করতেই হবে। ঠিক আছে, আর যদি আলাদা আলাদা করে লেখেন যোগেন্দ্রাহা নারেন্দ্রাহা চা বিদ্যালয়ম গমিষ্যতি বলতেই পারেন, অথবা গমিষ্যতাহা এটাও বলতে পারেন। ঠিক আছে, দুটোই বলতে পারেন। আলাদা আলাদা লিখলে আপনি প্রথম পুরুষের এক বচনও বলতে পারেন, দ্বিবচনও বলতে পারেন, কিন্তু যদি একসঙ্গে করে লেখেন মানে সমাস করে দেন, তখন অবশ্যই দ্বিবচনেরই প্রয়োগ করতে হবে। ঠিক আছে। স্যার ওই লিড লকারে যেমন হলো লক্ষ্মণঃ ভরতঃ রামস্য ভ্রাতরৌ বহুবতঃ বহুবতু। হুম। স্যার ওখানে যদি চ দিতাম তাহলে তো স্যার ও মানে হতো না স্যার, বহুবতু ওখানেও হতো না। আপনি চ দিয়ে এক বচনও করতে পারতেন, অথবা চ দিয়ে যেমন দ্বিবচন আছে দ্বিবচনও রাখতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কিন্তু সমাস যদি করে দেন, অর্থাৎ যোগেন্দ্র নরেন্দ্র লক্ষ্মণ ভরত, তখন কিন্তু এক বচন একদমই চলবে না। ঠিক আছে, চকার লাগিয়ে আপনি দ্বিবচন এক বচন করতেই পারেন, কিন্তু যদি সমাস করে দেন তখন কিন্তু অবশ্যই দ্বিবচনই করতে হবে, এক বচন একদমই চলবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তে হচ্ছে প্রথম পুরুষের বহুবচন, তাই করিষ্যন্তি। তারপর আবাম আদ্যা গানম করিষ্যাবহ, আমরা আজকে গান করব। ঠিক আছে, তারপর বয়ম আদ্যা বিদ্যালয়স্য নাট্যানুষ্ঠানে অভিনয়ম করিষ্যামহ, আমরা আজকে বিদ্যালয়ে যে নাট্য অনুষ্ঠান হবে সেখানে অভিনয় করব। তারপর ইউবাম আদ্যা পঠিষ্যতঃ, তোমরা দুজন আজকে পড়বে। ঠিক আছে, ইউবাম হচ্ছে মধ্যম পুরুষের দ্বিবচন, মধ্যম পুরুষ দ্বিবচন। সেই জন্য পঠিষ্যতঃ। ঠিক আছে, এটা হলো অদ্যতন ভবিষ্যৎ কালার্থে লিট লকার। এরপর লুট লকার, গম ধাতুর লুট লকার। লুট লকার কোন অর্থে হয় বলেছি তাহলে? অনদ্যতন ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ। তার রূপ কিরকম হয়? গন্তা গন্তারৌ গন্তারः গন্তাসি গন্তাস্থः গন্তাস্থ গন্তাস্মি গন্তাস্পः গন্তাস্মः। ভূধাতুনিন ভবিতা ভবিতারৌ ভবিতারः ভবিতাসি ভবিতাস্তः ভবিতাস্থ ভবিতাস্মি ভবিতাস্পः ভবিতাস্মः। খাদ্ধাতুনিন খাদিতা খাদিতারৌ খাদিতারः খাদিতাসি খাদিতাস্থः খাদিতাস্থ খাদিতাস্মি খাদিতাস্পः খাদিতাস্মः। লিখ ধাতুনিন লিখিতা বা লেখিতা লেখিতারৌ লেখিতারः লেখিতাসি লেখিতাস্থः লেখিতাস্থ লেখিতাস্মি লেখিতাস্পः লেখিতাস্মः। ঠিক আছে, তাহলে সমগণীয় ধাতুর রূপ কিন্তু একই রকম হয়। তারপর এখন এবার কিছু উদাহরণ দেখা যাক লুট লকারে। যেমন ত্বম স্পহ বিদ্যালয়ম গন্তাসি, ত্বম হচ্ছে মধ্যম পুরুষের এক বচন, তাই গন্তাসি। ত্বম সহ বিদ্যালয়ম গন্তাসি। অহম স্পহ বিদ্যালয়ম গন্তাস্মি। দেখুন, আমরা সাধারণত কি করি, আগামীকাল যাব, আজ যাব, ঠিক আছে, সব জায়গাতেই লিট লকারই প্রয়োগ করি। তাই
মানে এই যে গন্তাসি গন্তাস্মি প্রয়োগগুলো দেখে আপনাদের একটু অড মনে হতে পারে যে এখানে তো লিট প্রয়োগ করলেই হতো, লুটের প্রয়োগ করার কারণ কি? ঠিক আছে, কিন্তু পাণিনি মুনি ব্যাকরণে এইভাবেই বিধান করে রেখেছেন যে অনদ্যতন ভবিষ্যৎ কাল হলে লুট লকারই প্রয়োগ করা হচ্ছে যথার্থ। মানে ব্যাকরণগত দিক থেকে যদি আপনি যথাযথ সমস্ত কিছু নিয়ম মেনে প্রয়োগ করতে চান, তাহলে আগামীকাল যাব কিংবা আগামী পরশু খাবো ইত্যাদি প্রয়োগ করতে গেলে আপনাকে লুট লকারেরই প্রয়োগ করা উচিত। কিন্তু আমরা সাধারণত কি করি, লিট লকার দিয়ে শুধুমাত্র কাজ চালিয়ে দিই। যেমন ওখানে লং লকারের ক্ষেত্রে, অতীতকালের ক্ষেত্রে শুধুমাত্র লং লকার দিয়েই সব জায়গায় কাজ চালিয়ে নিই, সেরকমই এখানেও আমরা লিট লকার দিয়ে সব জায়গাতে কাজ চালিয়ে নিই। ঠিক আছে, কিন্তু আসলে অদ্যতন ভবিষ্যৎ কাল হলে লিট লকার, বাদ বাকি সমস্ত জায়গায় লুট লকারে প্রয়োগ করা উচিত, কিন্তু আমরা সেটা পালন করি না, এটা একটা আলাদা ব্যাপার। তাই এই জিনিসগুলো শুনতে একটু অড মনে হবে যে অহম স্বাহা বিদ্যালয়ম গন্তাস্মি, আবাম সোমবাসরে বিশ্ববিদ্যালয়ম গন্তাস্পহ, রামः শ্যামः ভূপেন্দ্রः চ পরস্পः বিদ্যালয়ম গন্তারः। ঠিক আছে, এখানে দেখুন বহু বচন আছে। এখন এখানে আপনি এক বচন প্রয়োগ করলে সেটা যথার্থ হবে না। ঠিক আছে, সেই জন্য আহ, 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 আপনাকে বলছি আকাশ বাবু, মানে হ্যাঁ চকার স্যার। দিলেও কিংবা না দিলেও যদি আপনি আলাদা আলাদা করে লেখেন তাহলে বহু বচন করাটাই ভালো। ঠিক আছে, কিন্তু এক বচন করলে সেটা ভুল বলা যাবে না, কিন্তু বাক্যটা একটু শুনতে কেমন লাগবে। কারণ যদি আপনি চান যে ক্রিয়াতে আলাদা আলাদা ভাবে সবার অন্যায় হবে, তাহলে আপনি এক বচন করতেই পারেন। ঠিক আছে, রামাহ শ্যামাহ ভূপেন্দ্রাহ চ পরস্পহ বিদ্যালয়ম গন্তা। ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন, কিন্তু যেহেতু এখানে অনেকজন আমরা লিখছি তাই বহু বচন প্রয়োগ করলে অসুবিধা নেই। ঠিক আছে, আবার এক বচন করলেও অসুবিধা নেই। তারপর यूयं রবীন্দ্রনাথस्य জন্মদিবসে বিদ্যালয়ম গন্তাস্থ, তোমরা রবীন্দ্রনাথের জন্মদিনে বিদ্যালয়ে যাবে। ঠিক আছে, প্রপরস্পহ বয়ম বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ম গন্তাস্মঃ, আমরা প্রপরস্য অর্থাৎ রবিবার বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যাব। অনিকः নয়নः চ প্রেক্ষাগৃহম গন্তারৌ, অনিক এবং নয়ন আগামীকাল সিনেমা হলে যাবে। প্রেক্ষাগৃহ মানে হচ্ছে সিনেমা হল। ঠিক আছে, অনিকः নয়নः চ প্রেক্ষাগৃহম গন্তারৌ, এটা হলো লুট লকার। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কোন কোন লকার দেখলাম? লট, লিট, হুম, লুট, লং, লিড, লুং। লং, এই কটা দেখলাম। কটা লকার হলো তাহলে আমাদের টোটাল? লট লকার, লুং হ্যাঁ স্যার, লকার, ইন। ছটা কি স্যার? ছটা লকার। অতীতকালে তিনটে লকার, ভবিষ্যৎকালে দুটো লকার, আর ভবিষ্যতের দুটো বর্তমান আর বর্তমান বর্তমানের একটা। একটা। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট যেই লকারগুলোর দ্বারা ক্রিয়ার কাল বোঝানো হয় সেই সমস্ত লকারগুলো আমরা তাহলে দেখতে পেলাম, তাই তো? এখন তাহলে যদি আপনাদের এখন ধরুন কিছু বাক্য দেওয়া হয়, সেই বাক্যগুলো আপনারা অনুবাদ করতে পারবেন। আমি রূপগুলো বলে দেবো, অসুবিধা নেই। আপনাদের বলতে হবে যে সেটা কোন লকার হবে, আমি সেই লকারের রূপ বলে দেবো আপনাদের। ঠিক আছে, কিন্তু লকার কি হবে সেটা আপনাদের বলতে হবে। আমি যেমন কিছু বাক্য দিচ্ছি, দেখুন স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আহ,
এই 5টা বাক্য করতে হবে, ঠিক আছে? স্যার কিন্তু স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। কিন্তু আপনার ওই যে এক একটা বক্সের মধ্যে 9টা করে রূপ, এবার 6টা তো 6 9 54, এখন তো মনেও নেই সবগুলো এইভাবে। না, এটা মনে বলে করতে দিলে হবে হবে না, নাকি? আপনারা শুধু বলুন যে কোন লকার হবে, আমি রূপ বলে দিচ্ছি আপনাদের। ও এখানে আচ্ছা, যেমন আমি আছে, এটা বলছি স্যার, রামকাল বিদ্যালয়ে যাবে, এটা হবে লুট ভবিষ্যৎ, হ্যাঁ, আগামীকাল, অনদ্যতন ভবিষ্যৎ। অনদ্যতন ভবিষ্যৎ। আর তাহলে গম ধাতু রূপ দুর্গা, আমি বললাম, বান্তা। রূপটা আমি বলে দিলাম, এবার আচ্ছা। বাক্যটা আপনারা যেমন পারবেন রচনা করুন, আমি শেষে বলবো কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে। ও আচ্ছা, ওইগুলো এগুলো কি স্যার তাহলে লিখে নিই, খাতায় লিখে লিখে করি নাকি? হ্যাঁ হ্যাঁ, লিখে স্যার, নিন, লিখে নিন, আগে সবাই রামः লিখুন। রাম। রামः হুম। সহ হুম। বিদ্যালয়ম হুম। গন্তাসি। হুম। গন্তাসি কি করে হলো? স্যার, রাম তো গন্তা প্রথম। গন্তা গন্তা গন- গন্তাসি। হ্যাঁ, এখন বলতে হবে না, আপনারা খাতায় লিখুন, ঠিক আছে? সবার সব হোক, তারপর আমি শেষে আলোচনা করব, ঠিক আছে? আগে সবকটা বাক্য লিখে নিন, আর কোনটা কোন লকার হবে বলুন, আমি রূপগুলো বলে দিচ্ছি, তারপর আপনারা বাক্যগুলো সবাই রচনা করে একে একে বলবেন। সবার সবকটা বাক্য লেখা হয়ে গেলে কোনটা কোন লকার আছে একবার আলোচনা করে নেব, তারপর আপনারা বাক্যগুলো অনুবাদ করবেন। আর কোনো শব্দ যদি জানতে না, যদি জানা না থাকে, তাহলে জিজ্ঞাসাও করবেন।
করছেন তো সকলে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, করুন। ম্যাডাম, আপনি করছেন তো, প্রকৃতা ম্যাডাম? হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে। আচ্ছা, আকাশবাবু, হয়েছে আপনার? হ্যাঁ স্যার, এই একটা হয়ে গেছে, একটা বাকি আছে। আচ্ছা, বলুন তাহলে আপনি। অর্পিতা ম্যাডাম, আপনি তখন তৃতীয়টা বলুন কি করেছেন। রাম কাল বিদ্যালয়ে যাবে, এটা হচ্ছে লুট, লুট লকারে হবে। তৃতীয়টা কি করেছেন বলুন। আমি কাল খেয়েছিলাম এটা, হুম এটা হচ্ছে লং লকার। হুম কি আর করেছেন? শূর্পণখা রাবণের বোন ছিল, এটা হচ্ছে লিট লকার। হুম আর তোমরা আজ গান শুনবে, এটা হচ্ছে লিট। রেড লকার। আচ্ছা, এরপর রূপগুলো আমি বলে দিচ্ছি। খাবে, যাবে, এটা হচ্ছে গন্তা। যাবে হচ্ছে গন্তা। তারপর হয়েছিল হচ্ছে অবাবত। হয়েছিল অবাবত। তারপর খেয়েছিলাম, এটা হচ্ছে লং, অর্থাৎ অখাদম। অখাদম। তারপর এটা হচ্ছে লিট, বাভুবা। বাভুবা। আর তারপর শেষেরটা হচ্ছে লিট, রোশয়ন্তি। রোশয়ন্তি অথবা শ্রোষ্যথা। ঠিক আছে, এখানে ভবাত শব্দেরও ব্যবহার করতে পারেন অথবা তোয়াম শব্দেরও ব্যবহার করতে পারেন। যদি ইউষ্মৎ শব্দের ব্যবহার করেন তাহলে হচ্ছে শ্রোষ্যথা, আর যদি ভবাত শব্দের ব্যবহার করেন তাহলে শ্রোষ্যন্তি। ঠিক আছে, রূপগুলো কি হবে আমি বলে দিলাম। এখন তাহলে আপনাদের কাজ হলো, বাড়ির পরের দিনের কাজ হচ্ছে বাক্যগুলোকে ঠিকঠাক ভাবে অনুবাদ করতে হবে। ঠিক আছে, বাক্যগুলো অনুবাদ করতে হবে। সকলে করে অবশ্যই গ্রুপে দেবেন। এখন যদি আজকের ক্লাস থেকে কিছু জিজ্ঞাসা থাকে কিংবা আপনাদের নিজস্ব কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন।
হ্যাঁ স্যার, ওই বিধিলিঙ্গ এর যে অর্থ বললেন না ছটা, হুম আমরা L1-এ পড়েছিলাম যে উচিত অর্থে বিধিলিঙ্গের প্রয়োগ হয়। হুম যেমন হয়তো রামের বিদ্যালয়ে যাওয়া উচিত, হুম তাহলে রামঃ বিদ্যালয়ম গচ্ছেৎ, এরকম। হুম হ্যাঁ, এখানে ওই যে ছটে বললেন তার মধ্যে তো উচিত অর্থ নেই, বিধি অর্থ আছে, নিমন্ত্রণ, আমন্ত্রণ, হুম অধিষ্ঠ, সংপ্রশ্ন, প্রার্থনা। হুম এখানে তাহলে এই মানেগুলো বলে দিন না, বিধি, অধিষ্ঠ, সংপ্রশ্ন, এই কথাগুলোর মানে কি? এগুলোর মানেগুলো আমরা পরের দিন দেখবো, তাও আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, ঠিক আছে, তাই বলছি আমি। স্যার আপনার কথা কিন্তু কিছু শোনা যাচ্ছে না। না না, আমি এখনো কিছু বলছি না। শোনা যাচ্ছে তো এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি এতক্ষণ কিছু বলছিলাম না। আচ্ছা, এখানে দেখুন, বিধি শব্দের অর্থ হচ্ছে প্রেরণম, অর্থাৎ প্রেরণা দেওয়া, কাউকে কিছু কাজ করতে উৎসাহ দেওয়া। ঠিক আছে, যেমন নিজের থেকে ছোট অর্থাৎ পুত্র, ভাই, সেবক ইত্যাদিকে আজ্ঞা দেওয়াকে অথবা কোনো কাজ করতে প্রেরণ করাকে বিধি বলা হয়। তাহলে বিধি, এটার অর্থ হচ্ছে বয়সে ছোট পুত্র, ভাই, সেবক ইত্যাদিকে কোনো কাজ করাতে উৎসাহ দেওয়া অথবা আজ্ঞা দেওয়া। ঠিক আছে, বিধি শব্দের অর্থ তাহলে বুঝতে মানে পেরেছেন? আজ্ঞা দেওয়া বলতে কি উচিত অর্থেই বোঝানো হচ্ছে? হ্যাঁ, উচিত অর্থ। আজ্ঞা দিচ্ছে মানে সেটা অবশ্যই করা উচিত। ঠিক আছে, হুম হুম হুম। কিংবা প্রেরণা দিচ্ছে মানে সেটা অবশ্যই করা উচিত, যেহেতু গুরুজনে প্রেরণা দিচ্ছেন কিংবা আজ্ঞা দিচ্ছেন, তাই সেটা আমাদের অবশ্যই করা উচিত কিংবা আহ, পালন করা উচিত। তারপর হচ্ছে নিমন্ত্রণম। নিমন্ত্রণম, এটার অর্থ হচ্ছে নিয়োগ কারণম, অর্থাৎ অবশ্য কর্তব্য কার্যের জন্য প্রেরণা দেওয়াকে নিমন্ত্রণ বলা হয়। যেমন ধরুন, আমার কোনো বোন আছে কিংবা দিদি আছে, এখন নিজের মামার মেয়ে, ঠিক আছে, তো মামা আমাকে বলছে যে তোর দিদির বিয়ে আছে কিংবা বোনের বিয়ে আছে, তোকে আসতে হবে। এখন দেখুন, যেহেতু সে আমার দিদি, তাহলে সেটা, তার বিয়েতে যাওয়া আমার অবশ্য কর্তব্য। এখন মামা যেহেতু আমাকে সেখানে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন, তাহলে সেটাকে বলা হবে নিমন্ত্রণ। ঠিক আছে, আমরা যেমন বলি না যে যে কোনো অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ করতে যাচ্ছি, তার মানে কি, যাকে নিমন্ত্রণ করব তার নিমন্ত্রণ পেয়ে অবশ্যই আসা উচিত, কারণ তাকে আমরা নিজের ভেবেই নিমন্ত্রণ করছি। কাউকে যদি আপনি আপনার নিজের না ভাবেন, তাহলে ওনাকে নিমন্ত্রণ করবেন কি? আদৌ করবেন না। কিন্তু যেহেতু কাউকে নিমন্ত্রণ করছেন, তাহলে অবশ্যই তাকে আপনি নিজের ভাবেন, ততটা নিজের ভাবেন। আর যেহেতু অতটা নিজের ভাবেন, নিজের ভেবে যেহেতু ওনাকে আসার জন্য আকুতি জানাচ্ছেন, তাহলে যাকে আকুতি জানাচ্ছেন ওনারও অবশ্য উচিত যে সেই নিমন্ত্রণ মাথা পেতে নিয়ে আপনি যেটার জন্য নিমন্ত্রণ জানাচ্ছেন সেখানে আসা বা অংশগ্রহণ করা। ঠিক আছে, তাহলে নিমন্ত্রণ মানে হচ্ছে অবশ্য কোনো কাজে বা অবশ্য কর্তব্য কাজের জন্য প্রেরণা দেওয়া বা আহ্বান জানানো। ঠিক আছে, এটা হচ্ছে নিমন্ত্রণ। তারপর হচ্ছে আমন্ত্রণ। আমন্ত্রণ মানে হচ্ছে কামাচারানুজ্ঞা, অর্থাৎ আপনি প্রেরণা দেওয়ার পর প্রেরিত ব্যক্তি যদি কাজটি করতেও পারে অথবা নাও করতে পারে, এই রকম ব্যাপার থাকে, তখন সেই ব্যাপারকে আমন্ত্রণ বলা হয়। যেমন ধরুন, পুরো ঘরে কেউ শোবার নেই, একজন মাত্র ব্যক্তি আছেন আর আপনি আছেন। এখন আপনি সেই ব্যক্তিকে বলছেন, একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলছেন যে আপনি এখানে শুতে পারেন। এখন যেহেতু পুরো ঘর ফাঁকা, শোবার কেউ নেই, ঠিক আছে, পরিষ্কার ঘর, তাহলে আপনি মানে বিশেষ কোনো কারণ ছাড়াই ওনাকে বলছেন যে আপনি এখানে শুতে পারেন, কিন্তু আপনি নিজেও জানেন যে আপনি যেখানে শুতে বলছেন উনি যদি সেখানে নাও শোন,
তাহলে আপনার কোনো কিছু অসুবিধা হবে না, কারণ পুরো ঘর মাত্র দুজন শোবেন, ঠিক আছে? তাহলে এখন যাকে শোবার জন্য আপনি জায়গাটা দেখালেন, সে সেই জায়গাটা শুতেও পারে নাও পারে, কারণ যেহেতু পুরো ঘর ফাঁকা, ঠিক আছে? তাহলে ওই যে আপনি একজনকে, কোনো ব্যক্তিকে খাওয়ার জন্য মানে শোয়ার জন্য যে একটা জায়গা নির্দিষ্ট করে দেখালেন, দেখিয়ে সেখানে শুতে বললেন, এটা হচ্ছে আমন্ত্রণ। কারণ কি? কারণ আপনি যেই ব্যক্তিকে শুতে বলছেন ওই ব্যক্তির ওপর ডিপেন্ড করছে তিনি সেখানে শোবেন কি শোবেন না, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে আমন্ত্রণ। অর্থাৎ আমন্ত্রণ মানে হচ্ছে এমন একটা কাজ যেটা কাউকে বলার পর সে সেইটা কাজটা করতেও পারে অথবা নাও করতে পারে, কিন্তু নিমন্ত্রণ মানে হচ্ছে অবশ্যই সেই কাজটা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে অধিষ্ঠ। অধিষ্ঠ মানে হচ্ছে কোনো বড় গুরু কিংবা কোনো বড় আচার্য কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তাদের কাছে গিয়ে সৎকার পূর্বক কোনো কাজের জন্য আগ্রহ জানানো বা প্রেরণা দেওয়া। যেমন ধরুন কেউ কারো পুত্রকে কোনো ভালো শিক্ষকের কাছ থেকে পড়াতে চাইছেন, ঠিক আছে? এখন তিনি ওই শিক্ষকের কাছে গিয়ে কি বলবেন? উনি কি তাকে গিয়ে নির্দেশ দেবেন যে আপনি আমার ছেলেকে পড়ান, আমি ওসব কিছু জানি না, আপনি পড়াবেন? এরকম তো বলতে পারে না। সৎকার পূর্বক গুরুকে বা সেই শিক্ষককে তিনি একটা আগ্রহ পূর্বক একটা নিজের মনের ভিতর থেকে একটা কি বলবো প্রেরণা দেবেন অথবা আকুতি জানাবেন যে হে শিক্ষক মশাই, আপনি দয়া করে আমার পুত্রকে পড়ান। এই যে কোনো গুরু ব্যক্তির কাছে সৎকার পূর্বক কোনো কাজের জন্য যে তাকে প্রেরণা দেওয়া বা তার কাছে আকুতি জানানো, এটাকে বলা হচ্ছে অধিষ্ঠ। আর সম্প্রশ্ন মানে হচ্ছে, ধরুন আপনার কাছে এরকম দুটো অপশন এলো, ভাতও রাখা আছে রুটিও রাখা আছে। এখন আপনি আপনাকে যে নিমন্ত্রণ করেছেন তাকে জিজ্ঞাসা করছেন যে আমি ভাত খাবো নাকি রুটি খাবো, ঠিক আছে? এই যে প্রশ্ন, অর্থাৎ কোনো কিছুর নিশ্চয়তার জন্য যে প্রশ্ন, সেটাকে বলা হচ্ছে সম্প্রশ্ন, ঠিক আছে? আমি ভাত খাবো নাকি রুটি খাবো, আমি ব্যাকরণ পড়বো নাকি সাহিত্য পড়বো, আমি টিভি দেখবো নাকি গান শুনবো, ঠিক আছে? এই যে কোনো কিছুর নিশ্চয়তার জন্য যে প্রশ্ন, সেটাকে বলা হচ্ছে সম্প্রশ্ন। আর প্রার্থনা মানে তো বুঝতেই পারছেন, প্রার্থনা মানে নিশ্চয় বোঝাতে হবে না, ঠিক আছে? তাহলে এই হলো বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন আর প্রার্থনার অর্থের ভেদ। বোঝাতে পেরেছি আপনাদের? হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার পরের দিন এগুলো এক একটা করে বাক্য দিয়ে উদাহরণ দিলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, উদাহরণ উদাহরণ সব আছে, একে একে সব আছে। আমি যেহেতু এগুলো মানে ক্রিয়ার দশাটাকে বোঝাবে, তাই এটাকে আমি পরের দিনের জন্যই রাখছি, ঠিক আছে? আর বলছি আজকে যেহেতু স্যার একটা প্রসঙ্গ উঠেছিল ওই প্রেজেন্ট পারফেক্ট, হুম তখন আপনি বললেন যে যেটা আমরা ইংলিশ প্রেজেন্ট পারফেক্ট বলি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতে ত প্রত্যয় দিয়ে, যেটা অতীতকালে মানে হুম কাজটা করেছি কিন্তু কাজটার ফল এখনো প্রাপ্ত হয়নি, তাই তো? হুম। এই রকম আর একটা যে তাহলে আমরা তবতু প্রত্যয় যেটা করতাম, তাহলে স্যার এই ত আর তবতুর মধ্যে তাহলে পার্থক্য কি আপনি অর্থগত? অর্থগত পার্থক্য বলতে দুটোর দ্বারাই কর্তা অতীতকাল অর্থ বোঝানো হয়, কিন্তু একটা হচ্ছে সেটা তো আমরা হ্যাঁ জেনেছি। কর্তৃবাচ্য একটা হয় আর একটা হচ্ছে কর্মবাচ্য হয়, ঠিক আছে? অর্থের পার্থক্য দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ওই আপনি যদি চান যে বাক্যে যে কর্তা আছে তাকে প্রধান হিসেবে রাখবেন, তাহলে তবতু প্রত্যয় ব্যবহার করবেন। আর যদি চান যে কর্মকে প্রদান করবেন, তাহলে তপ্রত্যয় ব্যবহার করবেন। দুটোর মধ্যে অর্থের পার্থক্য যে বিরাট কিছু আছে তা নয়, শুধুমাত্র এইটুকুই পার্থক্য যে এক জায়গায় না ওই কর্তা যে প্রধান। ফল প্রাপ্তির কি কিছু পার্থক্য আছে, যেমন ফল প্রাপ্ত হয়েছে হয়নি এরকম কিছু কি বোঝায়? আপনি এরকম বলতে পারেন যে অহং কার্যম কৃতবান পরন্তু ফলম না লব্ধবান, এটাও বলতে পারেন। যেমন তপ্রত্যয় করে ব্যবহার করলেন, ঠিক আছে? সেরকম তবতু প্রত্যয় করেও বোঝাতে পারেন, ওই একই অর্থ। মায়া কার্যম কৃতম পরন্তু ফলম না লব্ধম, এটা হচ্ছে কর্মবাচ্য, প্রত্যয় প্রয়োগ করে অর্থটা বুঝলাম। এখন যদি বলি আমি যে কর্মবাচ্য আমি জানি না, আমি কর্তৃবাচ্য জানি, তখন আপনি বলতেই পারেন অহম কার্যম কৃতবান ফলম লব্ধবান, ঠিক আছে? তবতু প্রত্যয় হয়ে গেল। আর কারো কিছু প্রশ্ন? ঠিক আছে স্যার। বুঝেছেন তো অর্পিতা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ।
আচ্ছা, কার কি প্রশ্ন বলুন। স্যার বলছি ওই বাক্যগুলো বলে দেবেন যেগুলো আজকে কাজ দিলেন। বাক্যগুলো তো আমি বলবো না, ওগুলো তো আপনাদের করতে হবে। আপনারা ভুল করুন, ঠিক করুন। আমি লকারের ও, রূপ কি হবে ওটা বলে কবে দিয়েছি। তাহলে চেক হবে? আজকে নয় স্যার, আজকে চেক হবে না? না না, আজকে না, আপনারা করে আনবেন, আমি পরের দিন কিংবা আমাকে ও পাঠিয়ে রাখবেন, পরের দিন ক্লাসে ওগুলো আলোচনা হবে। আচ্ছা। আচ্ছা ঠিক স্যার, আছে। দুখানা আমার আটকেছে, এই রূপটা একটু বলে দিন। হ্যাঁ বলুন। পূজায় বৃষ্টি হয়েছিল। এবার এটা তো নির্দিষ্ট করে অতীতকালটা আমি বুঝতে পারছি না, কারণ দেখুন আপনি দিয়েছেন শূর্পণখা রাবণের বোন ছিলেন, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে লিট আগে হয়েছে কিন্তু আমরা দেখিনি, পরোক্ষ হুম ভূতকাল। হুম। ঠিক আছে, বুঝলাম। কিন্তু দুর্গাপূজায় বৃষ্টি হয়েছিল, মেবি এটা আমরা দেখেওছি অথবা নাও দেখে থাকতে পারি। না, তাহলে এটা আপনি দুর্গাপুজো কিসে ফেলছেন? এটা লঙেই ফেলবো, কারণ দুর্গাপুজোয় বৃষ্টি হলে অবশ্যই আমরা সেটা দেখেছি, তাই বলছি। ও ঠিক আছে, এখন আচ্ছা, যদি লং আপনি এ বলেন যে তাহলে। আমি হয়তো কোনো দুর্গাপুজোয় বৃষ্টি হতে দেখিনি, তাহলে আপনি সেখানে লিট লকার ব্যবহার করতে পারেন। ঠিক ও আছে। আচ্ছা, তাহলে হয়েছিল এটা কোন ক্রিয়াপদটা দেবো স্যার? অভবত, লং লকার তো। অভাবাত। আচ্ছা, অভ ও না ব স্যার? কবর্গীয় ব? অন্তঃস্থব। ও আচ্ছা, ও অভাবত। অভ অভ অভবত। ঠিক হুম। আছে। আর আমি কাল কেক খেয়েছিলাম, এটা বলুন স্যার। এটা লং এ ফেলেছি আমি, এখানে লংই যেহেতু হবে, গতকাল। অখাদম। হুম, হ্যাঁ, হ্যাঁ কি স্যার? অখাদম। অখাদম। খাদম। আচ্ছা, খাদম। আর শূর্পণখা রাবণের বোন ছিলেন, এই ছিলেনটা কি হবে? এটা লিটে ফেলেছি, লিট হবে, কারণ এটা পরোক্ষ ভূতকাল। হুম। এটা ছিলেনটা কি শব্দটা, ধাতুরূপটা কি হবে? ছিলেন ভূ ধাতুর লিট লকারে বা ভূবা। অভুবত। ও আচ্ছা, অভু। স্যার মানে তয়ের পরে বিসর্গ হবে? না, বা ভূবা। বা ভূবা। ও বাভুবা, আমি অ করে দিচ্ছি, বাভুবা। বাভুবা, ঠিক আছে। আর তোমরা আজ গান শুনবে, এটা কি হবে ধাতু? শ্রোষ্যথা। তালবস্যয়ের রফলা ওকার, মূর্ধন্য শয়ে জফলা থ। শ্রোষ্যথা। তাল। ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, তাহলে আপনারা বাক্যগুলো অবশ্যই করবেন, করে আমাকে পাঠাবেন সকলে। গ্রুপে দিতে পারেন অথবা পার্সোনাল দিয়ে পাঠাতে পারেন। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। আজকে তাহলে ক্লাস আমি এখানেই স্যার শেষ বলছে করছি। কি, বলুন। বলছি ওইটা আমি লিখতে পারিনি, মাঝে ভয়েসটা ড্রপ করলো। শুনবে, কোনটা? শোনা, শুনবে। শ্রোষ্যথা। শ্রোষ্যথা। তালবস্বরফলা ঔকার দন্তস্ব থ। মূর্ধন্য শয়ে জফলা থ। মধ্যাহ্নশয় জফলা থ। থ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। শুভরাত্রি স্যার।